প্রতিদিন নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। কে বলেছে তোমাকে যে তোমার সব আপন মানুষগুলোকে পর করে দিতে হবে? বরং তুমি এটা ভাবো না, তোমার নিজের বাবা মা ছাড়াও তুমি নতুন করে আরো একজন বাবা পাচ্ছ, মা পাচ্ছ, আমার মতো ছোট্ট একটা বোন পাচ্ছ, ঈশান ভাইয়ের মতো একটা ভাই পাচ্ছ। তোমার সবচেয়ে বড় পাওনা হবে সারা দিনের ক্লান্তির পরে এমন একজন মানুষ পাচ্ছ যার বুকে মাথা রেখে সবকিছু ভুলে নতুন করে এক সুখের রাজ্যে পাড়ি জমাবে। লীনা স্মিত হাসলো, হ্যাঁ সূচক মাথা নেড়ে বলল। হুম। আরো ভ্রু কুঁচকে বলল, তাহলে শুধু শুধু মন খারাপ কেন করছো শুনি? তুমি জানো তোমার মন খারাপ দেখলে আমার একদমই ভালো লাগে না। লীনা মুখে হাসির রেখা টেনে বলল, আচ্ছা বাবা, সরি। এই দেখ, নাকে ধরছি, আর মন খারাপ করব না। কথাটা বলে দুজনেই হেসে ফেলল। আরু হঠাৎ ভ্রু কুঁচকে বলল, এই আপু, ছাদে যাবে? এত রাতে ছাদে? হ্যাঁ চলো না প্লিজ, ছাদে গিয়ে দুজন চা খাবো আর গল্প করব, বেশ মজা হবে, চলো না। হ্যাঁ তাই তো, চল চল। এই আস্তে, সাবধানে সাবধানে, কেউ জেগে পড়লে। চলো চলো। ছাদের দরজায় দাঁড়িয়ে লীনা বলল, এই আরু, চা খাবি নাকি কফি? আরু একটু চিন্তিত স্বরে বলল, তোমার কোনটা খেতে ইচ্ছে করছে বলো? আমি কেন, তুই বল না। না, আজ তোমার পছন্দের খাওয়া হবে। লীনা ভ্রু চুলকে বলল, ওকে। ঠিক আছে, তুই এখানেই থাক, আমি গিয়ে নিয়ে আসি। আমিও আসি তোমার সাথে। লীনা যেতে যেতে বলল। তোর হাতে ব্যথা মনে নেই? আরু ঠোঁট উল্টে কিছুক্ষণ লীনার যাওয়ার পানে তাকিয়ে থেকে ছাদের দিকে পা বাড়ালো। ছাদে বেশ ঠান্ডা হাওয়া বইছে। আরু চোখ বন্ধ করে দুহাত দুদিকে মেলে দিল। এই মুহূর্তে প্রকৃতিটাকে উপভোগ করার তীব্র ইচ্ছে জানাচ্ছে তার মন। আচমকা কারোর কণ্ঠ ভেসে আসতে চমকে উঠল আরু। চটজলদি আশেপাশে তাকাতেই চোখ পড়ল তার পিছনে। এক হাত পকেটে গুজে অন্য হাতে ফোন নিয়ে শটান হয়ে দাঁড়িয়ে আছে ঈশান। ছাদের দুই কোণে দুটি বাল্ব জ্বালানো, দুপাশের আলো মাঝ বরাবর আস্তে আস্তে বাধা পাচ্ছে অনেক। আবছা আলোতে ঈশানের ঘোর লাগানো চেহারাটা অপূর্ব লাগছে। ঈশান ভ্রু কুঁচকালো। আরুর দিকে একটু ঝুঁকে তুড়ি বাজাতেই চমকে উঠল আরু। আরুকে কিছু বলার সুযোগ না দিয়েই বলে উঠল সে। ঈশানের এমন প্রশ্নে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল আরু। চোখের ভারী পল্লব ফেলে আমতা আমতা করে বলল, তাকিয়ে আছি কারণ কারণ আমি ভাবলাম লীনা আপু। ঈশান হাসলো, এগিয়ে গেল আরুর দিকে। ঈশানকে এগোতে দেখেই আরু নড়ে চড়ে উঠল। এক পা পিছাতে গিয়েও পিছালো না, কারণ তার আগেই ঈশান তাকে পাশ কাটিয়ে তার পাশে রাখা বেঞ্চটাতে বসে পড়ল। ফোনটা স্ক্রল করতে করতে বলল, এত রাতে ছাদে কি করছিস? ভূতের সাথে রোম্যান্স করতে এলি নাকি? এক ভ্রু উঁচিয়ে আর চোখে তাকিয়ে আরু ভ্রু কুঁচকে তাকালো ঈশানের দিকে। তার স্থির দৃষ্টি ফোনের স্ক্রিনে। বেঞ্চটাতে বসার দরুন মুখের এক পাশটাতে বাল্বের আলোয় চিকচিক করছে। লাল টি শার্টটাকে অর্ধেক আলোতে গাঢ় খয়েরি রঙের দেখাচ্ছে। একদম এঁটে রয়েছে যেন রংটা পুরো শরীর জুড়ে। ছাদের দিকে থেকে ঠান্ডা বাতাসগুলো এসে বারবার নাড়িয়ে দিয়ে যাচ্ছে কপালের আধো ঘামে লেপ্টে থাকা সিল্কি চুলগুলো। চোখ জোড়ার বারে বারে ভারী পল্লবে ভয়ঙ্কর রকমের সুন্দর লাগছে মানুষটাকে। ডার্ক রেড ঠোঁট দুখানাও টি শার্টের ন্যায় আরো গাঢ় রং ধারণ করেছে। ফর্সা মুখখানায় খোঁচা খোঁচা দাড়িতে আর ভাবার সুযোগ হলো না। তার আগেই ঈশানের ধমক খেয়ে চমকে উঠল। ঈশান উঠে তার সামনে দাঁড়ালো, ধমকের সুরে বলল, কানে কি তালা ঝুলিয়েছিস নাকি? আরো শুকনো একটা ঢোক গিলল। তাড়াহুড়ো করে কিছু বলতে নিয়েও বলল না। হঠাৎ কয়েক সেকেন্ড চুপ থেকে আবার বলে উঠল, ভূতের সাথে রোম্যান্স করার শখ আমার কোনো কালই ছিল না। ঘুমাচ্ছে বলে ছাদে এসছে। আর হ্যাঁ, কানে কি কেউ তালা ঝুলায় শুনছেন কখনো? ঈশানের আরুর কথাই পাত্তা না দিয়ে বলল, একা কেন এসেছিস এত রাতে? আরু ঈশানের অগোচরে মুখে ভেঙচি কেটে বলল, একা আসেনি তো, লীনা আপু আর আমি এসছি। ঈশান আশেপাশে নজর দিয়ে ভ্রু নাচিয়ে বলল, লীনা আপু কোথায়?
কফি বানাতে গেছে। ও আচ্ছা। আচ্ছা, আপনি কেন এত রাতে ছাদে এসেছেন? পেতনির সাথে রোম্যান্স করতে? ঈশান আরুর কথায় চোখ দুটো সরু করে তাকালো, মাথায় একটা গাঁটটা মেরে বলল। না, আমার বউয়ের সাথে প্রেমালাপ করতে। আরু অসহায় মুখ করে বলল। কি, আপনার বউ? আমার বউ। এই একটাই বউ আমার, খুব আদরের জিনিস। তুই দেখবি ওকে? আরো কিছু বলল না। ঈশান মুচকি হেসে ফোনের দিকে তাকালো। তার ফোনের ওয়ালপেপারের সবটুকু জায়গা জুড়ে আরুর মায়ায় চড়ানো হাসি মুখখানা ভাসছে। তার দিকেই তাকিয়ে প্রশান্তির নিঃশ্বাস ছাড়ল ঈশান। যদিও আরুর চোখে পুরো ব্যাপারটাই গোপন। আরুর দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে দাঁতে দাঁত চেপে বলে উঠল। বুড়ির থেকে যত পারবি ডিস্টেন্স বজায় রেখে চলবি। বুড়িকে যেখানে দেখতে পাবি সাথে সাথে উল্টো রাস্তা ধরবি। বুড়ি ডাকলেও পাত্তা দিবি না। হ্যাঁ, নেক্সট টাইম যদি সে আবার এমন কিছু করার ট্রাই করে, তার ফল কিন্তু খুব একটা ভালো হবে না, বলে দিচ্ছি। আরু কাঁদো কাঁদো মুখ করে তাকালো ঈশানের দিকে, ঠোঁট উল্টে বাচ্চাদের মতো করে বলল। বুড়ি এমন করলে আমি কি করব? আমার কি দোষ? আমি কি করেছি? ঈশান মুখে হাসির রেখা টেনে এগিয়ে এলো আরুর দিকে। বাতাসের সাথে সমান তালে তাল মিলিয়ে উড়ে চলা আরুর ছোট বড় চুলগুলো কানের পাশে গুছিয়ে দিল। গালে আলতো করে হাত রেখে বলল। দোষ তো তোর অবশ্যই আছে। এমন মায়াবতী হওয়া দরকারটা কি ছিল? কেউ তো দেখি একবার তাকালে চোখে ফেরাতে চায় না। এমন হলে কি করে হবে? আমার তো একদম সহ্য হয় না এইসব। কেন তাকাবে আমার মায়াবতীর দিকে? কেন সবাই তাকে চোখ দিয়ে গিলে খেতে যাওয়ার সাহস দেখাবে? আরু প্রবাদ চোখে তাকাতে ঈশান অধৈর্য গলায় বলল। আমি কেন বুঝিস না আরু? তুই কি এতই অবুঝ? মায়াবতীর মায়ায় জড়িয়েছি, তাতে কি খুব দোষ করে ফেলেছি? এর জন্য কি খুব শাস্তি পেতে হবে? শাস্তি পেতে আমার কোনো আপত্তি নেই। তবে হ্যাঁ, আমায় শাস্তি দেওয়ার পরেই মায়াবতীটাকে নিজের করে পাবো তো? নাকি একা একা এইভাবে জ্বলে পুড়ে শেষ হতে হবে আমায়? খুব কষ্ট হয় জানিস। মায়াবতীকে ছাড়া এক মুহূর্ত থাকার কথা ভাবতেই যে খুব কষ্ট হয়। এক অসহ্য চিনচিনে ব্যথা আমায় প্রতিনিয়ত ঘায়েল করে চলেছে। বড্ড জ্বালাচ্ছে আমায়, বড্ড জ্বালাচ্ছে। রাতে ঘুম হয় না জানিস। মায়াবতীর মুখখানে একবার না দেখলে এক ফোঁটাও যে ঘুম হয় না। আরু আচমকা ঈশানের থেকে কয়েক পা পিছিয়ে গেল। তার হার্ট খুব দ্রুত বিট করে চলেছে। ঢোক গিলে ঈশানের দিকে তাকাতে নিয়েও লজ্জায় দৃষ্টি মাটিতে স্থির করলো। মায়াবতীর মায়ায় জড়িয়েছি কথাটা মাথার মধ্যে যেন ঘুরে ঘুরে বাড়ি খেতে লাগলো। শরীরে এক অদ্ভুত শিহরণের ঢেউ খেলে যাচ্ছে যেন বারংবার। এক অদ্ভুত উত্তেজনায় হাত পা কাঁপছে তার মৃদু মৃদু। সে কিছু বলতে চাই ঈশানকে, কিন্তু সব কথাগুলোই কেমন করে স্বার্থপরের ন্যায় আটকে যাচ্ছে গলার কাছে এসে। ঈশান এখনো ঠাই দাঁড়িয়ে রইল। বড় করে এক দীর্ঘশ্বাস ছেড়ে সেও দুপা পিছিয়ে গিয়ে ধপ করে বেঞ্চটাতে বসে পড়ল। আবারও কি মনে করে আরুর দিকে তাকিয়ে বলল। আমার মায়াবতী শুধুই আমার। তার দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস করলেও খুন করে ফেলবো। আরু লজ্জায় লাল হয়ে উঠল। অন্যদিকে ঘুরে দুহাতের মুখটাতে আড়াল করে নিয়ে আনমনে হেসে উঠল। ঈশান আরুকে লজ্জা পেতে দেখে যেন আরেকটু লজ্জা দিতে মেতে উঠল। হঠাৎ দাঁড়িয়ে গিয়ে আরুর পিছনে গিয়ে দাঁড়ালো। আরুর দিকে খানিক ঝুঁকে এসে বলল। বলছিলাম যে মায়াবতীকে লজ্জা পেতে দেখে যে আমার হার্ট অ্যাটাক এসে যাচ্ছে। কারণ হার্ট অ্যাটাক করানো দায় কিন্তু মায়াবতীকে শাস্তি পেতে হবে, বলে দিচ্ছে। কথাটা পুরো শেষ করার আগেই মায়াবতী মুখ লুকালো ঈশানের বুকে। তাকে হঠাৎ চড়িয়ে ধরায় ঈশান যেন হতভম্ব হয়ে গেল। আরও তাকে চড়িয়ে ধরবে ব্যাপারটা যে আশা করাও বোকামি মনে হতো সব সময়। তবে আজ এক প্রশান্তির হাওয়া এসে যেন শরীর মন কলিজা সব শীতল করে দিয়ে যাচ্ছে। মিষ্টি কালারের সাদা পাথরের লেহেঙ্গাটা পরে বাসার সোফায় রুমে বসে আছে আরও। গলায় ঝুলছে গোল্ডেন পাথরের ভারী হার, কানে গোল্ডেন পাথরের বড় গোল দুটো ইয়াররিং, কপালের মাঝ বরাবর পাথরের সাদা টিপ, চোখ জোড়া আইশ্যাডোর কালো রঙে বেশ গাঢ় করে আর্ট করেছে। চোরা ভ্রু চোরাও আর্ট করা, সেই সাথে স্কিন কালারের গাঢ় লিপস্টিক, অসাধারণ লাগছে। মাথায় ঝুলছে হারের সাথে ম্যাচিং গোল্ডেন পাথরের টেকলি। লম্বা চুলগুলো স্টাইল করে খোপা করে রেঁধেছে। টেকলিটা এঁটে রয়েছে সিঁথির মাঝ বরাবর, আর টিকলির দুপাশ থেকে ছোট্ট হাফ কাটা চুলগুলো ঝুলছে তার গলা পর্যন্ত। লেহেঙ্গার ওড়নাটা কাঁধের উপর সেফটি পিন দিয়ে আটকে দিয়েছে। সোফায় বসে তার গ্যাংবাসীর জন্যই ওয়েট করে চলেছে আরও। নাবিরা আজ অবশ্যই ইনিবিনির সাথে সাজার ইচ্ছে প্রকাশ করায় আরও খুব একটা বাদ সাধেনি। শুধু একটা কথাই বলেছিল,
তোকে চিনতে না পারার চান্সটাই আজ খুব বেশি, বুঝলি? সো প্রথমে এসেই আগে বলবি আপু আমি নাবু, ওকে? এ কথা শুনে নাবিলা হাসতে হাসতে গড়াগড়ি খেয়ে পরের সাজতে গিয়েছে। তার গ্যাংবাসী আসলেই প্যান্ডেল থেকে একটা চক্কর দিয়ে আসবে। তাদের আসতে লেট হচ্ছে দেখেই ফোনের দিকে একবার নজর দিল। 2:59 থেকে 3টায় পা রাখলো চোখের পলকে। 1.25 ঘন্টা হলো সবাই রেডি হতে গিয়েছে। এখন যেহেতু 3টা, তোর আর ঘন্টাখানিকের মাঝেই বরযাত্রী এসে উপস্থিত হবে। চারপাশে একবার চোখ বুলালো আরু। অল্প স্বল্প কম বেশি মানুষ দেখা যাচ্ছে বাসার মধ্যে। বাকিরা সবাই প্যান্ডেলেই ঘোরাঘুরি করছে। আরুর মধ্যে চোখে পড়লো এক মহিলা দ্রুত পায়ে তার দিকেই হেঁটে আসছে। মুখ ভর্তি সাদা মেকআপে ভর্তি। চেনা চেনা লাগছে, কিন্তু মেকআপের দরুন কিছুতেই মনে করতে পারছে না এটা কে হতে পারে। মহিলা আরুর সামনে আস্তে আস্তে প্রশ্ন ছুড়ল তার দিকে। এই আরু, সাহাত কই রে? মহিলার এমন প্রশ্নে হাঁ করে তাকিয়ে রইল কিছুক্ষণ। এটা ইনি আপু। গতকালকের থেকেও আজ ভয়ঙ্কর মেকআপ লেপটে দিয়েছে পুরো মুখমণ্ডলে, যার ফলে আজও সেও তাকে চিনতে ব্যর্থ হলো। আরো উঠে দাঁড়ালো। ইনির পা থেকে মাথা পর্যন্ত একবার শিওর হলো, হ্যাঁ এটা ইনি আপুই। আরো মুখে জোরপূর্বক হাসির রেখা টেনে পড়ল। সাহাত? ও তো এখনো রেডি হচ্ছে আপু। ও ঠিক আছে। কথাটা বলেই হাঁটা ধরলো সে। আবার কি মনে করে পিছন ফিরে আরুর সামনে এসে বলল, আরু আমাকে কেমন লাগছে রে? সুন্দর লাগছে না বল? আমি তো আগেই বিনিকে বলেছিলাম আমাকে একদম নায়িকা ববিতার মতো লাগছে। আরো করুণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, নায়িকা ববিতা? সেটা কে গো আপু? লালা, চিনিস না? আরো এপাশ ওপাশ করে মাথা নাড়ল, যার মানে সে চিনে না। আরুর উত্তরে ইনির মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তবুও বেশ শক্তি সঞ্চয় করে বলল, আচ্ছা ছাড়, আগে বল আমার কেমন লাগছে। আরো চুপ করে ফ্যাল ফ্যাল চোখে তাকালো। এই মুহূর্তে সে কিছুই বলতে যেন নারাজ, কেননা মনের ভিতর শুধু একটা কথাই লাফালাফি করতে লাগলো। খুবই জঘন্য, খুবই জঘন্য। যদি কোনোভাবে মুখ ফসকেও কথাটা বেরিয়ে আসে, তো ইনির জ্ঞান হারানো থেকে কেউ তাকে আটকাতে পারবে না। হঠাৎ পেছন থেকে কোনো এক মেয়েলি কণ্ঠ ভেসে আসতে ইনি ঘাড় ফিরিয়ে তাকালো। আরো ইনির পাশ থেকেই মুখ উঁচিয়ে তাকালো। তাকে দেখতেও ইনির চেয়ে কিছু কম মনে হচ্ছে না, তবে এটাই বেশি মনে হচ্ছে যে এই মহিলাও ইনির সাথে কে বেশি মেকআপ করতে পারবে তারই পাল্লা দিয়েছে নিশ্চিত। কতখানি বেহুদা মেকআপ করে নিজেদেরকে খুব সুন্দরী বলে দাবি করতে এসেছে। এটা নিশ্চয়ই বিনির ডাকে চলে গেল ইনি বিনি চলে যেতেই ধপাস করে বসে পড়লো আরু। তার ভীষণ হাসি পাচ্ছে। হাসতে হাসতে পাগল হয়ে ইনি আর বিনিকে মাথায় তুলে নিয়ে বুড়িগঙ্গা নদীতে ফেলে দিয়ে আসতে ইচ্ছে করছে, তবে তা যে কোনো কালেই কোনোভাবেই বাস্তবায়ন করতে পারবে না সে। আপাতত তার মনের মধ্যে থেকে নাকের ডগা উঁচিয়ে ওকে দিয়ে চলা ইচ্ছেগুলোকে মনের মাঝেই দমিয়ে রেখে ফোনটা হাতে নিয়ে আবারও ফেসবুক স্ক্রল করতে লাগলো। খানিক বাদে আর একটা মেয়ে এসে ধপ করে তার পাশে বসে পড়লো। আরো একবার তাকিয়ে আবারও ফোনের দিকে তাকাতে নিয়েও পারল না। কে এটা ভাবতেই আর একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। না, চেনা যাচ্ছে না। হবে হয়তো লীনা আপুদের কোনো আত্মীয়। চিনতে না পারায় ব্যাপারটাই তত পাত্তা দিতে ইচ্ছে হলো না বলেই আবারও ফোন ঘাটায় ব্যস্ত হয়ে গেল। মেয়েটা পাশ থেকে আরোর ফোনের দিকে একবার উকি মেরে বলল, কি দেখছো গো ফোনে? মেয়েটার প্রশ্নে আরো মুখ তুলে তাকালো। গলাটা কেমন চেনা চেনা লাগছে। মেয়েটার পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিল। গলাটা চেনা চেনা লাগলেও ফেসটা কারোর সাথেই যেন মেলাতে পারছে না। আরুকে এভাবে তাকাতে দেখে মেয়েটা ভ্রু যুগল খানিক কুচকে নিয়ে বলল, কি হলো? এভাবে কি দেখছো? রাগ করলে নাকি? আরুও মেয়েটার ন্যায় ভ্রু কুচকালো। ঠোঁট উল্টে ভাবতে লাগলো, কে এই মেয়ে? আমি বা কেন খামোখা এই মেয়ের উপর রাখতে যাব? আচ্ছা, মেয়েটার কি মাথার তার কয়েকটা লুজ আছে? হতে পারে। যে পরিমাণে মেকআপে নিজেকে লুকিয়েছে সেটা তো ইনি আর বিনি আপুর সমানেই হয়ে গেল। তারাও পাগল, এও পাগল। আরো কিছু বলছে না দেখে মেয়েটা অসহায় মুখ করে তাকালো। বলল, এই আপু, কি হয়েছে তোমার? সত্যি সত্যি রাগ করলে নাকি? আচ্ছা বাবা, আই এম সরি। শাস্তি গিয়ে একটু বেশি লেট হয়ে গেল। আসলে কি বলতো, ইনি আপু আর বিনি আপুর জন্য কে আগে সাজবে? লীনা আপুর বিয়ে, অথচ দেখো তাকেও তার আগে সাজাতে দিল না। আরো আচমকায় বিষম খেলো। কাস্তে কাস্তে বলল, নাবু তুই?
নাবিলা অবাক চোখে তাকালো আরুর দিকে। আরু তাকে চিনতে পারছিল না নাকি? নাবিলা নিচের দিকে একবার তাকিয়ে বলল, হ্যাঁ আমি। কেন, কি হয়েছে? আরু নাবিলার মাথায় এক চাটি মেরে বলল, ইডিয়েট, তোকে না বলেছিলাম এসেই নিজের নাম বলবি? এত আটা ময়দা মাখতে গেলি কেন? বিয়ে বাড়ির মানুষগুলোকে কি তোরা তিনজন মিলে ভয় দেখিয়ে ভাগানোর প্ল্যান করেছিস নাকি? নাবিলা আরুর আঙ্গুলের থেকে খানিক পাউডার নিচের আঙ্গুলে লাগিয়ে দেখে নিল। পরক্ষণেই আবার নিচের গালে হাত রেখে বলল। বেশি হয়ে গেল তাই না গো? আরু মুখ কুচকে বলল, না, বেশি হয়েছে কি বলছিস? আমি তো সাজেস্ট করব আরেকটু দরকার ছিল, কম হয়ে গেছে। ইডিয়েট। নাবিলা দাঁত বের করে হাসলো, বলল, সরি, একদম বুঝতে পারিনি গো। আচ্ছা তুমি আর জাস্ট 5 মিনিট ওয়েট করো, আমি 10 মিনিটের ভেতরেই আসছি। এই যাবো আর আসবো। কথাটা বলেই নাবিলা দৌড়ে চলে গেল। আরু হেসে ফেলে বলল, এই আসতে যা, হোঁচট খেয়ে পড়বি তো। হায় রে মেকআপ! এই ইমি আপু আর বিনি আপুর জন্য যে মানুষের মেকআপের উপর থেকে ভক্তি উঠে যাবে। আরু ছোট্ট করে নিঃশ্বাস ছাড়লো। সামনে তাকাতেই দেখলো ঈশানের হাত ধরে আয়রা আর শাহাদ তার দিকেই আসছে, আর তাদের পিছনে নিহান দিহান। আরু মুখে হাসির রেখা টানলো। বাহ, এদেরকেই একদম পারফেক্ট লাগছে। আয়রা মেরুন কালারের একটা ভারী পাথরের লেহেঙ্গা পরেছে, শাহাদ পরেছে মেরুন কালারের পাঞ্জাবি আর তার উপর গোল্ডেন কালারের একটি কোটি। নিহান দিহান পরেছে কালো প্যান্টের সাথে গাঢ় নীল পাঞ্জাবি, আর ঈশান পরেছে আরুর সাথে ম্যাচিং করে মিষ্টি কালারের পাঞ্জাবি। হাতা কোনোই পর্যন্ত গুটিয়ে রেখেছে, বাম হাতে কালো ঘড়ি আর ডান হাতে সোনার ব্রেসলেট। মাথার চুলগুলো খানিক গোছানো আর খানিক কপালের উপর পড়ে আছে, আর ঠোঁটের কোণের সেই ছোট্ট তিলটা একটু দীর্ঘ হয়ে হাসি হয়ে ঝুলছে। আয়রা কাছাকাছি আসতেই ঈশানের হাত ছেড়ে দৌড়ে এসে আরুর পাশে বসে পড়ল, আর শাহাদ আস্তে আস্তে হেঁটে এসে আরুর অন্য পাশে বসলো। আয়রা আরুর দিকে ঘুরে বসে পড়ল। আন্টি, তোমাকে না এতগুলো সুন্দর লাগছে। শাহাদ বলল, হ্যাঁ আন্টি, তোমাকে জানো একদম পরিপরি লাগছে। আরু মুচকি হাসলো, বলল, তাই বুঝি আমার কলিজা দুটিকেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আয়রা হাসি হাসি মুখ করে কানের পাশে চুল গুজে বলল। থ্যাংক ইউ আন্টি। ঈশান তাদের সামনে সোফায় বসতে বসতে বলল। তুই বাকিদের মতো আটা ময়দা মাখলি না? আরু আর চোখে একবার তাকিয়ে পরক্ষণে আবার পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল। জি না, আমি আটা ময়দা মাখি না। ঈশান চোখ দুটো সরু করল, বলল, হ্যাঁ তাই। যাক বাবা, বাঁচা গেল। ভবিষ্যতে যাই হোক, অন্তত এই মেকআপ কেনার টাকাগুলো বাঁচবে আমার। ফকির হতে হতে বেঁচে যাব। আরো কিছু বলতে তার আগে শাহাদ বলে উঠল। মামা, তুমি কি আরু আন্টিকে বিয়ে করবে? শাহাদের এমন প্রশ্নে বিষম খেল ঈশান। কাস্তে কাস্তে গলা খাকারি দিয়ে মুখে মিষ্টি হাসি জুড়ে আরুর দিকে আর চোখে তাকালো একবার। আরও লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল। তা দেখে ঈশান শাহাদের উদ্দেশ্যে বলল, আমি বিয়ে করবো আরুকে। কেন, দেশে কি মেয়ের অভাব পড়েছে বলো তো? আমি তো তোমাদের আরু আন্টি থেকে অনেক মিষ্টি দেখতে একটা মেয়েকে বিয়ে করব। সে তোমাদের আরু আন্টি থেকে 1000 গুণ বেশি রূপবতী হবে, গুণবতী হবে, মায়া না মানে আরু তো ধারে কাছেও থাকবে না, বুঝেছো? আরু লজ্জা ভুলে অবাক চোখে তাকালো ঈশানের দিকে। এসব সে কি বলছে? ঈশান তার থেকে 1000 গুণ বেশি রূপবতী গুণবতীকে বিয়ে করবে? কে সেই রূপবতী গুণবতী? মুহূর্তেই বিস্ময় ভুলে অভিমানে তার মনের মধ্যে কালো মেঘের ঘন ঘটা শুরু হয়ে গেল। চোখ দুটি যেন ভরাট হয়ে এলো। মনের মধ্যে কেবল একটা কথাই হানা দিচ্ছে, তাহলে কি কাল রাতের বলা কথাগুলো সব মিথ্যে ছিল? ক্ষণিকের মোহিতে পড়ে ঈশান তাকে ওই কথাগুলো বলেছিল। বাচ্চারা হঠাৎই খেপে গেল। আয়রা বলল, মামা, আন্টিকে নিয়ে যদি আর একবার এসব বলেছো তাহলে কিন্তু তোমাকে কামড়ে দিব, বলে দিলাম। শাহাদ চোখ দুটো সরু করে বলল, মামা, তুমি কি চোখে কম দেখো নাকি? আরু আন্টির থেকেও তুমি বেশি রূপবতী গুণবতী মেয়ে তুমি কই দেখলে শুনি? দিহান শাহাদের কথার রেশ টেনে বলল, শাহাদ, আপুর থেকে বেশি কি বলছিস বল? আপুর ধারে কাছেও কেউ আছে কিনা? নিহান বলল, আমরা বাজি ধরে বলতে পারি আমাদের আরো আপুর থেকে কোনো রূপবতী বলো বা গুণবতী বলো কাউকে খুঁজে পাবে না। এবার নিহানের কথার ভার রাখতে বাকি 3 জনও গলা মিলিয়ে একসাথে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ,
এদের কথা শুনে ঈশান মুচকি হেসে আরুর দিকে তাকালো। গলা খাকারি দিয়ে কিছু বলতে যাবে তার আগেই আরু তার মুখের কথা কেড়ে নিয়ে বলে উঠল। সাহাদ, তোমার মা তোমাকে খুঁজছিল, দেখা হয়েছে মায়ের সাথে? সাহাদ ভ্রু কুঁচকে বলল। দেখা হলেই বা কি, আমি তো চিনতেই পারবো না মা কোনটা, তাই তো আয়রাকে নিয়ে ঈশান মামার সাথে চলে এলাম। আর সাহাদ আয়রা দুজনকেই উদ্দেশ্য করে বলল। ও আচ্ছা, চলো দুজনেই, মা তোমাদের জন্য হয়তো ওয়েট করে আছে, একবার দেখা করে আসবে, চলো। আরু উঠে দাঁড়ালো, সাথে সাহাদ আয়রাও তার সাথে উঠল। ঈশান মুচকি হেসে তার দিকেই তাকিয়ে আছে, তবে আরু সেদিকে ভ্রুক্ষেপ ফেল। রাগে অভিমানে এখানে আর এক মুহূর্ত বসার ইচ্ছে হলো না, তাই একবারও না তাকিয়েই চলে গেল। আরু যেতেই ঈশান মনে মনে হেসে উঠল। তার মায়াবতীর রাগ অভিমান সবকিছুতেই যেন তার সৌন্দর্যকে আরো কয়েক গুণ বেশি করে বাড়িয়ে দিয়েছে। মায়াবতীর অভিমান হয়েছে? ইনি আরুকে বলল। আরু বোন, চোখে চোখে রাখিস কিন্তু দুটিকে, কেমন? আরু মাথা নেড়ে বলল। হ্যাঁ, তোমরা চিন্তা করো না। দুই বোন বাচ্চাদের চোখে চোখে রাখার দায়িত্ব দিয়েই চলে গেল। তাদের চাওয়ার পানে তাকিয়ে সাহাদ ভ্রু চুলকে বলল। আন্টি, তুমি কি চিনতে পারলে কোনটা আমার মা আর কোনটা খালামণি? সাহাদের কথা শুনে আরু না চাইতেও হেসে ফেলল। তাদের দিকে তাকিয়ে হাতের ইশারায় বলল। ডান সাইডে লাল লেহেঙ্গা পরে আছে, ওটা তো ইমি আপু, মানে তোমার মা। আর বায়ে খয়েরি লেহেঙ্গা পরে, ওটা হলো বিনি আপু। আয়রা তাদের দিকে একবার তাকিয়ে মুখ কুঁচকে বলল। আই হেট মেকআপ। সাহাদ বলল। ইয়েস, মি টু। আমি কখনোই মায়েদের মতো এমন বিশ্রী করে মেকআপ। আর কিছু শোনা হয়ে উঠল না আরুর। তার আগেই হাতে হ্যাচকা টান অনুভব করে আচমকায় চোখ কান মুখ সবই যেন বন্ধ হয়ে যেতে চাইল। হঠাৎ এভাবে হ্যাচকা টানে একদিন নিশ্চিত হার্ট অ্যাটাক করে মরে যাবে সে। মানুষেরও কি কমন সেন্স বলিহারি। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার ঠোঁটের কোণে দুষ্টু হাসির রেখা দেখে গাপিত্তি চলে উঠল তার। নিজেকে ছাড়িয়ে নেওয়ার কতক্ষণ বৃথা চেষ্টা চালিয়ে ছাঝালো কণ্ঠে বলে উঠল। কি সমস্যা? পরের বউকে এভাবে টেনে আনার সাহস কোথায় পান আপনি? আরুর এমন কথায় ভেবাচেকা খেয়ে গেল ঈশান। নিমেষেই মুখটা মলিন করে বলল। পরের বউ মানে? পরের বউ না তো কি, আপনার বউ? কয়টা বিয়ে করতে চান জীবনে? ভালো লুচু তো আপনি। মামির কাছে আজই বিচার দিব আমি, দেখে নিয়েন। ঈশান হেসে ফেলল। হঠাৎ কিছু না বলে তার কথার উপরই হাসতে দেখে আরো রেগে গেল। তেতে উঠে বলল। মিষ্টি মিষ্টি কথা বলার সময় আরু, আর বিয়ে করার সময় অন্য কেউ। আরুর থেকে রূপবতী গুণবতী, খুব ভালো। আপনি যাকে খুশি তাকে বিয়ে করুন, তাতে আমার কি? আমার কিছুই না, ছাড়ো না ভাই। এখন কেন আমাকে ধরতে এসছেন? একদম শোবেন না ভাই, বলে দিলাম। যান না, যান, যে রূপবতীকে বিয়ে করবেন তার কাছে যান। আমার কাছে একদম আসার চেষ্টা করবেন না, একদম না। আমি আপনার কেউ না। ঈশান কিছু না বলেই আরুর ঠোঁটে ঠোঁট ছুঁয়ে আলতো করে চেপে ধরতেই আরুর কথা বলা বন্ধ হয়ে গেল। কিস করার তরুণ ঈশান ভেবেছিল আরু লজ্জা পেয়ে তার বুকে মুখ লুকাবে, কিন্তু তার সমস্ত ভাবনাতে আরু এক বালতি জল ঢেলে তার বুকে কয়েক ঘা কিল ঘুষি বসিয়ে দিল। ঈশান বুকে হাত চেপে খানিক নিচের দিকে ঝুঁকে পড়ে বলে উঠল। আউচ! কি করছিস? মারছিস কেন আমায়? আরু রাগান্বিত স্বরে বলল। আপনি আবার চুমু খেলেন কেন? চুমু? এটুকু শুনতেই ঈশান অবাক চোখে তাকালো। বাপ রে বাপ, মায়াবতীর এত অভিমান হয়েছে। একদম মায়াবতী বলে রাখবেন না, বলে দিলাম। পরের বউকে চুমু খেতে আসা হচ্ছে? হ্যাঁ, আমি এক্ষুনি মামিকে বিচার দিয়ে আসবো। বলবো, মামি তোমার লুচু ছেলেকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, আর নয়তো সে কিন্তু বড় সড়ো এক কাণ্ড বাঁধিয়ে বসবে। কোথায় কোন রূপবতী গুণবতীকে রেখে এসে এখন আবার পরের বউকে চুমু খাচ্ছে। আজ একে চুমু খাচ্ছে, আবার কাল ওকে চুমু খাবে। তাড়াতাড়ি করে। ঈশান আরুর মুখে আঙ্গুল চেপে বলল। এখন আমি লুচু হয়ে গেছি? আচ্ছা, ভালো, খুব ভালো। বল গিয়ে মাকে আমার বিয়ে করিয়ে দিতে দে। দেখ, তাতে তো লাভ আমারই হবে, তাই না? আচ্ছা, অন্যের বউকে চুমু খেতে এসে কি ছাড়টাই না খাচ্ছি। কাল নিজের বউকে যত খুশি চুমু খেতে পারবো। তখন এই পেতনি সুরে আমায় ঝাড় খেতেও হবে না। কেউ ঝাড় দিতে আসলে আমার বউ তাকে ধরে বেঁধে আরুর চোখ দুটো ভরে উঠতে দেখে ঈশান হেসে ফেলল। তার দুগালে হাত চেপে পড়ল। এই যে পরের বউ, পরের বরের সামনে এইভাবে কাঁদলে কিন্তু আবারও চুমু খেতে হবে, এই আমি বলে দিলাম।
ব্যাস এটুকু শুনতেই আরো ভ্যা ভ্যা করে কেঁদে দিল। কাঁদতে কাঁদতে নাক টানছে, আবার ঈশানের দিকে তাকাচ্ছে। ঈশান কিছু বলছে না বলে আরো জোরে জোরে কাঁদতে লাগলো। ঈশান অবাক চোখে তাকিয়ে আছে। আচ্ছা, মেয়েরা এমন জেলেসি হয় কেন সব সময়? ব্যাস শতবার তো বাদই দিই, দুবার কি তিনবার অন্য কোনো মেয়ের নাম শুনতেই মেয়েটা কেমন করে বাচ্চাদের মতো কাঁদতে শুরু করে দিল। মায়াবতী, আরো কান্না থামিয়ে তেতে উঠে বলল, ফোন করে দিব, ছাড় না ভাই, শোনো সামনে থেকে। আরো ঈশানকে ধাক্কা দিয়ে হন হন করে চলে গেল। ঈশান পিছন থেকে চেঁচিয়ে বলে উঠল, মায়াবতী, টুকু, ওই পরের বউ, আমার এইভাবে রেখে কই যাচ্ছ? শোনো তো একবার, পরের বউ। ঈশানের কথা আর কান অব্দি আসলো না। মাথাটা গরম হয়ে মনে হচ্ছে আগুন বের হচ্ছে। কত বড় সাহস, বলে কিনা আমার থেকে রূপবতী, গুণবতীকে বিয়ে করবে, করাচ্ছে বিয়ে। আপু, ও আপু, কই যাও? আন্টি, নাবিলা আর আয়রার কণ্ঠ ভেসে আসতে দাঁড়িয়ে পড়লো আরু। ডান পাশে ঘুরতেই দেখলো দ্রুত পায়ে এগিয়ে এলো তারা। সাথে শাহাদ, নিহান, দিহানও আছে। আরুর সামনে এসেই নাবিলা কোমরে হাত রেখে হাঁপাতে হাঁপাতে বলল, উফ, কি হয়েছে তোমার? হ্যাঁ, সেই কতক্ষণ যাবত খুঁজতে তোমায়, জানো? আর এখন যখন দেখলাম তখন এইভাবে হন্তদন্ত হয়ে যাচ্ছ কোথায় বলো তো? ও আন্টি, তোমার কি মন খারাপ বলো? আরু মুখে জোরপূর্বক হাসি টেনে বলল, না, মন খারাপ না, আমিও তো তোমাদেরই খুঁজছিলাম, চলো। নাবিলা আরুর হাত টেনে বলল, এই দাঁড়াও দাঁড়াও, এই আপু, সত্যি করে বলো তো, তোমার কি মন খারাপ? আরে না বোকা মেয়ে, আমার হঠাৎ মন খারাপ হবে কেন শুনি? আরু নিহানকে থামিয়ে দিয়ে বলল, রিহান চুপ কর বাদর, আমার একদম মন খারাপ না। এই না বউ, মেকআপ তুলেছিস? নাবিলা হ্যাঁ সূচক মাথা নেড়ে বলল, দেখো তো এখন কেমন লাগছে আমায়? আরু মলিন হেসে বলল, বাহ, এখন বেশ মিষ্টি লাগছে, একদম পারফেক্ট। নাবিলা দাঁত বের করে হেসে আয়রা আর শাহাদের দিকে একটু ঝুঁকে বলল, দেখেছো আপু, আমাদের বাচ্চা দুটিকে কি ভীষণ মিষ্টি লাগছে? আয়রা আর শাহাদ একবার মুখ চাওয়াচাওয়ি করে হাসি মুখে দুজনেই একসাথে বলে উঠল, থ্যাঙ্কস নাবু আন্টি, তোমাকে খুব সুন্দর লাগছে। নাবিলা মুচকি হেসে বলল, তাই? শাহাদ বলল, তাই। ওদের কথা শুনে আরো মনে মনে হাসলো। সামনের দিকে একবার তাকিয়ে আবার বাচ্চাদের দিকে তাকাতে নিয়েও পারল না। মনে হলো বুড়িকে দেখেছে। আর একবার তাকাতেই মুখটা নিমেষেই ফ্যাকাশে হয়ে গেল তার। সত্যিই বুড়ি আসছে। নাবিলাকে পাশ থেকে খোঁচা দিতে ও সামনে তাকিয়ে আবার বাচ্চাদের দিকে তাকাতে নিল, কিন্তু তার হলো না। সামনের দিকে তাকাতেই চমকে উঠল বুড়িকে দেখে। বাচ্চাদের সাথে হেসে কথা বলা মুখখানা নিমেষেই মলিন হয়ে গেল। আস্তে করে আরুকে বলল, আপুই, বুড়ি তো মনে হচ্ছে এদিকেই আসছে, ভাগো। আরো শুকনো একটা ঢোক গিলে বলল, গাইস, ভ্যানিশ হতে হবে। গেমস রেডি? ইয়েস বস। সবাই উল্টো দিকে ঘুরে গেল। দৌড় দিবে দিবে ঠিক তখনই বুড়ি যেন হাওয়ার গতিতে এসে সামনে দাঁড়ালো। বুড়ি সামনে এসে দাঁড়াতেই সবাই দাঁত বের করে একজন আর একজনের দিকে তাকালো। নাবিলা বলল, হাই বুড়ি, থুকথুকু দাদি। বুড়ি চোখ পাকিয়ে নাবিলার দিকে তাকালো। কিছু না বলে আরুর দিকে তাকিয়ে বলল, হয় বেডি, তোর যে কাল খোলাটার নাম্বার দিলাম, কি কথা কইছস, কইলি না আমারে? আরো কিছু বলবে তার আগে তার মুখে কথা কেড়ে নিয়ে দিহান বলে উঠল, কি ফুল গো দাদি, কি ফুল দিছো আপুরে? আরুর হাতে ফুলের মালার কথাটা শুনে সবাই আরুর হাতের দিকে তাকালো। আরুর হাতে বেলি ফুলের একটা মালা ঝুলছে। আরুও সবার ন্যায় অবাক চোখে তাকাচ্ছে তার হাতের দিকে। এই ফুল তো সে পরেনি, তাহলে? বুড়ি ঝাঝালো কণ্ঠে বলে উঠল, বেদবের বেদব একটা খারা, আজ বই তগর মারে তগর নামে বিচার দিমা। বড় মানুষের লগে কেবা করে কথা কইতে হয়, হিগাই নাই কিল্লাই, তাই দিগামা। নাবিলা মুখ কুচকে বলল, ওফ বুড়ি, তুমি তো খুব চালাচ্ছ। এক ছেলের নাম্বার তুমি কাল আপুকে দিছো কথা বলার জন্য, বেশ ভালো কথা। তো এখন আবার হাসছো আপু তার সাথে কি কথা হয়েছে সেটা শুনতে? মানে বুঝি না আমি, এতে এত শোক কেন এই বয়সে? হ্যাঁ, নাবিলার কথায় বুড়ি আরো রেগে গেল। কর্কশ কণ্ঠে বলল,
বয়সে রিম, তোরে তো পরে দেখুম। আরু, হ্যাঁ হ্যাঁ দাদি। তুই আয় তো, আমার লগে আয়। তোর লগে আমার স্পেশি না আলাদা কথা কমু, আয়। বুড়ির বাচ্চা বুড়ি, আপুর বিয়েটা হোক একবার, তখন আমি তোমায় ইঁদুরের তরকারি রান্না করে খাওয়াবো। বয়স হয়েছে তবু ভীমরতি যায়নি তোমার, তাই না? দাদি, বলছিলাম যে ওইদিকে কি কি করবো বলো, এখানেই বলো না, আর না হয় পরে বলো। দেখো খানিক বাদেই তো ছেলে পক্ষরা সব চলে আসবে। আরে বেরি রাখ তোর খোলা পক্ষ, হ্যাগো লগে তোর কি কাম? বিয়া তো আর তোর না। বিয়ে তো তোমারও নয় দাদি, তাহলে দাওয়াতে কেন এলে? কথাটা কানে ভেসে আসতেই বুড়ি পেছন মুড়ে তাকালো। আরু সামনের দিকে তাকাতেই থম মেরে গেল। ঈশান এক হাত পকেটে গুছিয়ে দাঁড়িয়ে আছে, কপাল তার খানিক কুঁচকে রয়েছে, দেখে মনে হচ্ছে চরম ক্ষেপে আছে। বাইরে তো বুড়িকে মাথায় তুলে আছাড় মারে। এগিয়ে এলো ঈশান, আরুর পাশে ঘেঁষে দাঁড়িয়ে পড়ল। ও, তোমার আপন কেউ নয়, তাহলে ওর ব্যাপারে এত নাক কেন গলাচ্ছ? বুড়ি ঈশানের কথাই থতমত খেয়ে গেল, দাঁত কেলানো হাসি দিয়ে বলল, ঈশান বাড়িতে? তাই তুমি এইখানে? ঈশান দাঁতে দাঁত চেপে পড়ল। হ্যাঁ দাদি, কেন? এখানে এসে কি তোমায় ডিস্টার্ব করলাম? তুমি বোধহয় ঘটকালি করছিলে এখানে, তাই না বাচ্চারা? ঈশানের কথাতে বাচ্চারা তুমুল গতিতে মাথা নাড়ল। আজকে বুড়িকে হাতে হাতে জব্দ করার চান্স যে কেউই ভুলের উপর ভুল করলেও ছাড়বে না, তা বেশ বুঝতে পেরেছে বুড়ি। তাই বাচ্চাদের দিকে তাকিয়ে আদুরে কণ্ঠে বলল, দেখনি কয় কি গুণ খোলা পাইন্ডি। আমি কি কটকালে করতে আইসিনি, আমি তো ওরে এক। শোনো দাদি, আমি কারোর সাথে কখনো ভনিতা করে কথা বলি না, আমি স্পষ্ট কথাটাই বেশি পছন্দ করি। আর তাই তোমাকেও আমি একদম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, নেক্সট টাইম যদি ভুল করো আমি তোমাকে আরোর ব্যাপারে কথা বলতে দেখি বা আরো কিছু বলতে দেখি, অথবা আরোর আশেপাশে দেখি, তার ফল যে খুব একটা ভালো হবে তা কিন্তু নয়। এর ফল কতটা ভয়ানক হবে তুমি হয়তো আন্দাজে করতে পারবে না। ঈশানের কথায় বুড়ি শুকনো মুখে ঢোক গিলল। আরুর গালে হাত রেখে জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, তুমি তো কি কও না ঈশান ভাই, আরুই তো আমার আপন, ওরে নিয়ে কি আমি একটু কথা কইবা? ঈশান চেঁচিয়ে উঠে বলল, না, তুমি এর ব্যাপারে কোনো কথা বলতে পারো না। আর ডিসিশন নেওয়ার কথা তো মাথাতেও এলো না। আরোর ব্যাপারে যদি কারো কোনো ডিসিশন নেওয়ারই হয়, সেটা হয় মনি নেবে, আর নয়তো আমি। ইজ দ্যাট ক্লিয়ার? বুড়ি ফেল চোখে তাকালো। ঈশানের সামনে আর কিছু বলার সাহস করে উঠতে পারল না, তবুও কিছু একটা বলার তীব্র প্রচেষ্টা চালাতেই ঈশান থামিয়ে দিয়ে বলল, দেখো দাদি, তুমি হলে আমাদের গুরুজন, আরুর, আমার, বাচ্চাদের সবার। তোমার জন্য আমাদের সবার মনে এক আলাদা রেসপেক্ট অলওয়েজ আলাদাভাবেই থাকে। আর তুমি সেই গুরুজন হয়ে এমন কোনো কাজ করো না যেন আমাদের মন থেকে তোমার জন্য সবার উপরে রাখার সম্মানটা এক নিমেষে শেষ হয়ে যায়। এমন কোনো আপত্তিকর কাজ করো না যেন সবার সামনে তোমাকে অপমানিত হতে হয়। বুড়ির মুখটা গম্ভীর হয়ে গেল, কিছু বলতেও পারছে না, আবার ঈশানের এই কড়া কড়া কথাগুলো দাঁড়িয়ে থেকে হজমও করতে পারছে না। তার মুখের ভাবটা দেখেই বোঝা যাচ্ছে বুড়ির ভীষণ রকমের ইগো হার্ট হচ্ছে। তাই ঈশানের কথা শেষ হতেই গট গট করে চলে গেল। বুড়িকে এভাবে কোমরে হাত দিয়ে হন হনিয়ে চলে যেতেই বাচ্চারা বাড়ি মাথায় তুলে হাসতে লাগলো। আরুরও ভীষণ হাসি পাচ্ছে, কিন্তু সে হাসবে না। কেন হাসবে? সে তো ঈশানের সাথে অভিমান করেছে, আর এই মুহূর্তে তার সামনে হাসলে যে ঈশান কিছুতেই আর তার রাগের পাত্তা দিবে না। না না, হাসা যাবে না, একদম না। ঈশানও বাচ্চাদের সাথে তাল মিলিয়ে হালকা হেসে আরুর দিকে তাকাতেই আরু তাকে ভেঙচি কেটে চলে গেল। আরুকে হঠাৎ চলে যেতে দেখেই ঈশান হাসি থামিয়ে কতক্ষণ তাকিয়ে থেকে আবারও দমফাটা হাসিতে ফেটে পড়ল। মায়াবতী, ও মায়াবতী, সরি না, আর কতবার কান ধরে উঠবস করবো? লোকে আমায় এভাবে দেখলে যে মান সম্মান নিয়ে টানাটানি পড়বে, এবার তো ক্ষমা করো। আরু রাগান্বিত চোখে তাকাতে ঈশান চুপ হয়ে গেল। আবারও আগের মতো করে কান ধরে উঠে বস করতে লাগলো। আরু ঈশানের দিকে তাকিয়ে একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে আবারও কাউন্ট করতে লাগলো। 204, 205, 206, 207, 227, 228, 229, 230। ওকে, এবার কান ছাড়তে পারেন। ঈশান অসহায় মুখ করে কান ছেড়ে তার দিকে ঢলে পড়তে নিলে আরু আবারও খ্যাপা গলায় পড়ল, একদম সোজা হয়ে দাঁড়াবেন, হেলাহেলি করা যাবে না। আম্মু, আমি এই মেয়েকে কিছুতেই বিয়ে করবো না। আমার ওই রূপব। কি কি বললেন আপনি? আবার ওই রূপবতীর কথা?
এই, না না, আমি ওইটা বলিনি, বিশ্বাস করো আমি ওইটা বলিনি। না মানে বলতে চাইনি, আমি তো রূপকথা রাজকন্যার কথা বলতে চাইছিলাম। না হ্যাঁ, কি না? না বলবেন না। আমি ছাড়া আপনি আর কাউকে ডাকবেন না। কোনো মেয়ের নাম আপনার মুখে উচ্চারণ করবেন না। ঈশান এক ভ্রু উছিয়ে পড়ল। মাই গড, এত জেলাস? হ্যাঁ, জি না, আমি মোটেও জেলাস নই। আচ্ছা, মহারানী জেলাস হয়নি বলে আমার 230 বার ধরিয়ে উঠবস করিয়েছে। মহারানী জেলাস না বলে 500 সরি বলে বারবার তার পিছন পিছন ঘুরে তার রাগ ভাঙাতে পারেনি। না, মায়াবতী একদম জেলাস নয়, তাই না? না, আমি একদম জেলাস নই। এই বলে হাঁটা দিতেই ঈশান আরুর হাত ধরে ফেলে। আরু পেছন ফিরে পড়ল। এখন আপনার ছুটি, আপনি যেতে পারেন। আচ্ছা, সব শাস্তি দেওয়া হয়ে গেল। আরুর কথা শেষ করার আগেই ঈশান তাকে এক টানে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, জানি তো মায়াবতীর সব শাস্তি দেওয়া শেষ, তবে এখন যে তার শাস্তি পাওয়ার পালা। আরু মুখ কুঁচকে তাকালো। নিজেকে ঈশানের থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলল, আরে কি করছেন? ছাড়ো না ভাই, কেউ দেখলে উল্টো পাল্টা ভেবে বসবে। আর আমি কি করছেন? আমি আপনার মতো কোনো মেয়েদের নামটুকু ছেলেদের নাম নিয়েছি? হ্যাঁ না, আপনি ছেলে মেয়ে কারণ নামই নেননি, তবে আপনি অনেক বড় একটা ভুল করে ফেলেছেন। আরু ভাবনার জগতে ডুব দিল। ঘন্টা খানিকের মধ্যে ঈশানের মতে সেরকম কোনো অপরাধ সে করেছে কিনা মনে আসছে না। কি হলো, মনে পড়লো? আরু না সূচক মাথা নেড়ে বলল, আমি কিছু করিনি। আপনি অকারণে আমায় শাস্তি দিতে পারেন না। ছাড়ুন আমায়। ঈশান বাঁকা হাসি দিয়ে বলল, ঈশান চাইলে যে সব পারে, তা কি তার মায়াবতী জানে না? ঈশানের কথায় আরো শুকনো মুখে ঢোক গিলল। হয়তো আসলেই সে কোনো কাণ্ড বাঁধিয়েছে, আর নয়তো ঈশান এভাবে কিছুতেই বলতো না। আরুকে ঢোক গিলতে দেখে ঈশান আরুকে ছেড়ে দিয়ে দোপা পিছিয়ে গেল। মুখে এক প্রকার গাম্ভীর্যতা টেনে বলল, থাক, বাদ দে, তুই যা এখান থেকে। ঈশানের মুখের দিকে তাকিয়ে বুকের ভিতরটা আরুর মোচড় দিয়ে উঠল। ঈশানের দিকে এক পা এগিয়ে বলল, কি করেছি আমি বলুন না। আচ্ছা, আই এম সরি। আপনি আমায় শাস্তি দিন, আমার কোনো আপত্তি নেই। যা তুই। সত্যি বলছি, আই এম সরি। সরি, এতগুলো সরি। আর এমন করবো না, সত্যি। ঈশান আর চোখে তাকালো। মনে পড়েছে কি করেছিস? আরো হ্যাঁ সূচক মাথা নাড়তেই ঈশান আবার বলল, সত্যি মনে পড়েছে? আচ্ছা বল তো কি করেছিস? আরো মাথা নিচু করে চুপ করে রইল। আসলেই তো, কি করেছে সে? আদেও কি কিছু করেছে? করলে তো নিশ্চিত মনে পড়তো। আরোকে চুপ থাকতে দেখে ঈশান আরো গম্ভীর মুখে বলল, জানি তো মনে পড়েনি, তাহলে মিথ্যা কেন বলছিস? আরো ঈশানের কথায় কোনো জবাব দিল না, মাথা নিচু করেই দাঁড়িয়ে রইল। ঈশান হঠাৎ গম্ভীর মুখে ফিক করে হেসে দিল। ঈশানের হাসির শব্দ কান পর্যন্ত ঠেকতেই আরো অবাক চোখে তাকালো। হাসছেন কেন? ঈশান হাসি চেপে আরুর দিকে এগিয়ে এলো। আরুর ডান হাতটা তুলে তার উপর একটা বেলি ফুলের মালা ধরিয়ে দিয়ে বলল, শিহাব হঠাৎ দেখা করতে দেখেছিল একটা ইম্পর্টেন্ট কাজে। কাজটা সেরে নিয়ে গেল ফুলের একটা দোকানে, বিভিন্ন রকমের ফুল দেখিয়ে বলল, দোস্ত, মেয়েরা কি ফুলে বেশি খুশি হয় বলতো? আমায় সেরকম কিছু ফুল কিনে দে। ওর কথা রেখে ওকে কিছু কালো গোলাপ আর লাল গোলাপ কিনে দিয়ে ফিরেই আসছিলাম, তখন এটার উপরে হঠাৎ চোখটা আটকে গেল। শিহাব এটা নেওয়ার জন্য অনেক জোরাজুরি অবশ্য করেছিল, তবে তাতে খুব একটা লাভ হয়নি। এটা দেখতেই মায়াবতীর মুখখানা ভেসে উঠল, তাই নিয়ে এলাম। আর এদিকে মহারানীকে আমি এটা কত যত্ন করে পরিয়ে দিয়েছি, আর সে কিনা আমায় ধন্যবাদ দেওয়ার বদলে এটা খুলেই ফেলেছে। আরু ঠোঁট উল্টে বাচ্চাদের মতো করে বলল, আপনি এটা আমার জন্য এনেছেন? তাকে একবার বলেছেন? আর এটা আমায় কখন পড়ালেন শুনি? আমি তো দেখিনি। তখন নিহানের মুখে শুনেছিলাম আমার হাতে নাকি বেলি ফুলের মালা, তার আগে তো একবারও দেখিনি। ঈশান হাসলো। মালাটা আরুর হাতে প্যাচ দিয়ে পরিয়ে দিতে দিতে বলল, ম্যাডামের রাগের মাত্রা তো এতটাই বেড়েছিল যে তার খেয়ালই হয়নি কখন আমি তার হাতে মালা পরিয়ে দিয়েছি। আচ্ছা, এইটুকুনি একটা পিচির মধ্যে এত রাগ আসে কোথা থেকে শুনি? আরু মুচকি হেসে বলল, বলা যাবে না। কেন বলা যাবে না? বলুন তো বলা যাবে না। ওকে ওকে ওকে, বলতে হবে না ম্যাডাম। আমি তার কপালে একটা চুমু খেয়ে বললাম, আজ ভীষণ সুন্দর লাগছে মায়াবতীকে, কারণ নজর যেন না লাগে। আরু খিলখিল করে হেসে উঠল ঈশানের কথায়। ঈশান প্রশ্নসূচক মুখকে ভ্রু নাচাতেই
আরু না সূচক মাথা নাড়ল। বাইরে চেঁচামেচি হতেই বাচ্চারা লাফাতে লাগলো। আরু নাবিলার দিকে তাকাতেই নাবিলা বলল, বর এসেছে বোধহয়। বর এসেছে বোধহয়। কথাটা শুনতেই শাহাদ আয়রার হাত দুটো বন্দি করে নিয়ে বলল, আয়রা, এদিক ওদিক একদম যাবে না, বুঝলে? অনেক বাইরের লোক আসবে। শাহাদের কথা শুনে আরু আর নাবিলা হাঁ করে তাকিয়ে রইল। আয়রা শাহাদের কথা শুনে বাধ্য মেয়ের মতো মাথা নাড়ল। তার মানে সে এদিক ওদিক কোথায় যাবে না। আরু তাদের কাণ্ড দেখে নাবিলাকে বলল, বুঝলে নেবু, আমাদের এই বাচ্চা দুটি বহু দূর যাবে। আরুর কথায় নাবিলা হেসে দিয়ে পড়ল, এই যে পাকনা, এত পাকনামি না করে আমার হাত ধরো দুইজনে। শুধু একজনকে চোখে চোখ রাখলে হবে? হ্যাঁ, দুইজনকেই চোখে চোখে রাখতে হবে, আর নয়তো দেখা যাবে তোমাদের মায়েরা আমাদের পেছনে মেকআপ বক্স নিয়ে ছুটছে আমাদের মারবে বলে। আল্লাহ গো, কি ভয়ঙ্কর দৃশ্য। আরু হেসে ফেলল নাবিলার কথা শুনে, বলল, হয়েছে, এখন চল নিচে। হ্যাঁ চলো। বরকে তার আসনে বসানো হয়েছে অনেকক্ষণ, আর তার সামনে টেবিল ভর্তি খাবার দেওয়া রয়েছে। সে মুখে রুমাল চেপে বসে আছে, আর তার আশেপাশে যারা আছে তারা তো কয়েকদিনের অনাহারের ন্যায় খেয়েই চলেছে। আগে খাওয়া দাওয়ার পর্ব সেরে পরে গিয়ে বিয়ে পড়ানো হবে। খাওয়া দাওয়ার কথা হতেই যেন মানুষের একদম ভিড় লেগে গেল। এত মানুষকে একা সামলানো প্রায় অসম্ভব হলেও সামলে নিল ঈশান। সবাইকে গোছালো ভাবে বসিয়ে খাবার পরিবেশন করতে লাগলো। সবাইকে খাওয়াতে খাওয়াতে 3-3টে ঘন্টা কি করেছে পার হয়ে গেল বুঝতেই পারল না সে। অবশেষে খিদেই নিচের পেটে জ্বালাপোড়া করার দরুন হুঁশ হলো যে তার এখনো খাওয়া হয়নি। খিদেই টিকতে না পেরে বেচারা নিজেকেই বকতে লাগলো, কোন দুঃখে যে খালুকে বলতে গিয়েছিলাম খাবারের দিকটা আমি সামলে নেবো। লও ঠেলা, টানা 3 ঘন্টা এই রাক্ষসগুলির পেট ভরলো না, আর কবে ভরবে কে জানে। এদিকে খিদে যে পেটের মধ্যে মনে হচ্ছে ইঁদুর দৌড়াদৌড়ি করছে। হঠাৎ আরু আর নাবিলাকে এদিকে আসতে দেখেই এগিয়ে গেল ঈশান। আরুর দিকে একবার তাকিয়ে নাবিলার দিকে তাকালো, বলল, কিরে তোরা এখানে? বাচ্চারা কি খেয়েছে? নাবিলা বলল, হ্যাঁ, বাচ্চারা তো খেয়েছে। তোরা তোরা দুজনে খেয়েছিস? নাবিলা মাথা নেড়ে বলল, না, এখনো খাইনি। ঈশান ভ্রু কুঁচকে বলল, কেন, রোজা রেখেছিস নাকি? নাবিলা ফিক করে হেসে দিয়ে বলল, বিয়ের দিন খাবার না খেয়ে কেউ রোজা রাখে শুনেছ? তোদের দেখে তো তাই মনে হচ্ছে। মানুষ বিয়েতে খাবে বলে 3-4 দিন আগে থেকেই পেট শোকাতে শুরু করে, আর তোরা বিয়ের দিনই না খেয়ে ঘোরাঘুরি করছিস। আসলে লীনা আপু কাল রাতের থেকে না খেয়ে আছে। বড় খালা অনেক জুনোচুরি করার পরেও কিছু খাওয়াতে পারলো না। তো নীলা আপু না খাওয়ার সাথে তোদের না খাওয়ার কি সম্পর্ক? বড় খালা তাই আমাদের বলল যে কিছু আমরা বলে কিছু খাওয়াতে পারি কিনা। আর তাই আরো আপু আর আমি টানা 2 ঘন্টা ধরে বলতে বলতে অবশেষে আপু রাজি হয়েছে আমাদের জন্য খাবার নিতে এলাম। ঈশান ভ্রু চুলকে বলল, ও এই ব্যাপার। আচ্ছা তোরা এক কাজ কর না, ভেতরে লীনা আপুর কাছে যা, আমি তোদের খাবার পাঠিয়ে দিচ্ছি। নাবিলা মাথা নেড়ে হাঁটা ধরল, কিন্তু আরু এখনো ঠায় দাঁড়িয়ে রইল। আরুকে দাঁড়িয়ে থাকতে দেখে ঈশান এক ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কি হলো, কিছু বলবি? আরু হ্যাঁ সূচক মাথা নেড়ে বলল, বলছিলাম যে আপনি খেয়েছেন। আরুর প্রশ্নে নাবিলা দাঁড়িয়ে পড়ে পিছনে ফিরে তাকিয়ে মুখ টিপে হাসতে লাগলো। ঈশান কতক্ষণ আরুর দিকে স্থির দৃষ্টি রেখে মুচকি হেসে বলল, খাইনি, তোরা যা, আমি খাবার নিয়ে আসছি। আসুন। নীলা, নাবিলা আর আরু 3জনেই অবাক চোখে ঈশানের মুখপানে তাকিয়ে আছে। 3জনকেই এভাবে তাকিয়ে থাকতে দেখে ঈশান ভ্রু উঁচিয়ে বলল, আরে ভাই, এভাবে তাকিয়ে আছিস কেন? সবগুলোই কি এমন বলেছি বলতো? লীনা গলা খাকারি দিয়ে নাবিলাকে বলল, হ্যাঁ সেই নাবু, ও কি এমন বলেছে বলতো? শুধু আরোর হাতেই তো খেতে চেয়েছি, এই তো, আর তো কিছু না। নাবিলা দাঁত কেলানো হাসি দিয়ে বলল, একদমই তাই। আচ্ছা আপু, তুমি ভাইকে খাওয়াও কেমন? আমাদেরও তো আর খাইয়ে দেওয়ার মানুষ নেই, আমরা নিজ নিজ হাতেই খাচ্ছি। কি বলো আপু? লীনা হেসে ফেলল। নাবিলাকে খাবারের দিকে ইশারা করে নিচেও খাওয়ায় মন দিল। আরো এখনো হাঁ করে তাকিয়ে আছে ঈশানের দিকে। তার চেয়ে এখনো বিশ্বাস হচ্ছে না ঈশানের কথাটা। ঈশানও কতক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ বাচ্চাদের মতো করে অসহায় মুখে তাকালো, পেটে হাত রেখে বলল, আর কতক্ষণ তাকিয়ে থাকবি? খিদে যে পেটটা জ্বলে যাচ্ছে।
আরু চোখে সরিয়ে নিল ঈশানের দিকে। চোখের ভারী পল্লব ফেলে খাবারে হাত রাখলো। খাবারটা মাখাতে মাখাতে আর চোখে একবার তাকালো ঈশানের দিকে। ঈশানও পলকহীন ভাবেই তাকিয়ে আছে তার দিকে। আরু প্লেটটা হাতে নিতে গেলেই ঈশান বাদ সাধলো। নিজের দুহাতে প্লেটটা উঠিয়ে আরুর সামনে ধরে বলল, ব্যথা হাতে ধরতে হবে না, আমি ধরছি, তুই মাখা। আরুও মাথা নেড়ে ব্যথা হাতে হালকা ধরে খাবারটা মাখিয়ে ঈশানের মুখের সামনে দিল। ঈশান আরুর চোখের দিকে তাকালো, ভ্রু নাচিয়ে বলল, আগে আমি। ঈশান প্লেটের নিচ থেকে এক হাত বের করে আরুর হাত স্পর্শ করে খাবারটা আরুর মুখে অর্ধেকটা পুড়ে দিয়ে বাকি অর্ধেকটা সে নিজের মুখে নিয়ে নিল। আরু হতভম্ব হয়ে তাকিয়ে রইল। কিছু বুঝে ওঠার আগেই যেন ঘটে গেল ব্যাপারটা। ঈশান আরুর ব্যাপারটা বুঝতে পেরে মুচকি হাসলো। আরুর চোখে চোখ রেখে বলল, স্বাদহীন খাবার আমার একদমই মুখে রোচে না, তাই স্বাদ মিশিয়ে খেলাম। আর হ্যাঁ, এইভাবে তাকাবি না আমার দিকে। এইভাবে তাকালে আমার বউটা রাগ করে। আমায় কড়া নির্দেশ দিয়ে দিয়েছে সে ছাড়া যেন অন্য কোনো মেয়ে আমাকে না দেখে। না মানে সে বলেছে সবাই যেন না তাকায়। তুই তাকালে বোধহয় প্রবলেম নেই। আরু মুখ বাঁকিয়ে বলল, ঢং দেখে বাঁচি না। ঈশান হেসে ফেলল। আর চোখে আরুর দিকে তাকিয়ে দেখলো সেও হাসছে। বর কনেকে তাদের আসলে বসানো হলো। কাজী সাহেব বসলেন তাদের মুখোমুখি। বর একটা বই বের করে পান চিবোতে চিবোতে বর কনের দিকে একবার দৃষ্টিপাত করে আবার বইয়ের দিকে তাকালেন। হাতে একটা কলম দিয়ে নাড়াচাড়া করতে করতে খাতায় মনোযোগ দিলেন। লিনার চেয়ারের পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে আরু আর তার গ্যাংবাসী। আর আরুর থেকে খানিক দূরে বরের চেয়ারের পাশে দাঁড়িয়ে আছে ঈশান। বরের পাশে দাঁড়িয়ে থাকলেও নজর তার মায়াবতীর দিকে। আশেপাশে তাকাতে তাকাতে আবার আরুর দিকে তাকাতেই তার দৃষ্টি কেঁপে উঠল। এ কি, আরু কোথায়? ঈশান দ্রুত পায়ে এগিয়ে গেল নিনার চেয়ারের পাশে। আরু বাদে তার গ্যাংবাসীর সবাই আছে। নাবিলাকে হাত করে নিয়ে জিজ্ঞেস করলো, আরু কই? ঈশানের হঠাৎ টেনে নিয়ে এমন প্রশ্নে ভ্যাবাচেকা খেয়ে গেল নাবিলা। আশেপাশে চোখ বুলাতে বুলাতে বলল, আপু আমাদের সাথেই তো ছিল, কই গেল হঠাৎ? এই নেহান দিহান। নিহান তিহান পেছন ফিরে ইশারায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? আরু আপু কই রে, দেখেছিস? নিহান তিহান না সূচক মাথা নাড়ল। নাবিলা এদিক ওদিক আবারও চোখ বুলালো। ঈশানের কাছে গিয়ে বলল, কোথায় গেল বলো তো ভাইয়া? ঈশান কিছু না বলে এক প্রকার দৌড়ে চলে গেল আরুকে খুঁজতে। আচমকা ভিড় থেকে কেউ হাত ধরে চোখের পলকে একটা নির্জন জায়গায় এনে দাঁড় করালো আরুকে। হঠাৎ হ্যাচকা টানে আসমান থেকে জমিনে তো জমিন থেকে আসমানে টেনে নেওয়ার অভ্যেসটা যে বরাবর ঈশানেরই, তা আরুর মুখস্থ। কিন্তু আজ তো ঈশান তার পাশেই ছিল, তো এভাবে হ্যাচকা টেনে কে নিয়ে এলো তাকে? এতক্ষণ যদিও সামনে থাকা মানুষটাকে দেখার সৌভাগ্য বা দুর্ভাগ্য কোনোটাই হয়ে ওঠেনি, তবে এখন যেন সামনের মানুষটাকে দেখতেই মেজাজ চড়ে গেল আকাশ ছুতে। রেগে গিয়ে বলল, আপনার সাহস দেখে তো আমি অবাক না হয়ে পারছি না। সাফিন আরুর দিকে তাকিয়ে ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে ভ্রু কুঁচকে পড়ল, অবাক হচ্ছ কেন বলো তো জানেমান? এখানে অবাক হওয়ার কি আছে? সাফিনের কথায় আরুর ভ্রু যুগল কুঁচকে তাকালো, তেতে উঠে বলল, কি বললেন আপনি? জানেমান বলছি, বেবি। কেন শুনতে পাওনি? কথার কি ধরন! ছি! শুনতে খুব খারাপ লাগছে নাকি ভালো লাগছে? ভালোই লাগবে বলো। জানো তো আরশি আজ তোমায় কি যে লাগছে, উফ, জাস্ট নজরই। মুখ সামলে কথা বলুন বলে দিচ্ছি, আর নয়তো এর ফল কিন্তু খুব একটা ভালো হবে না। আরুর কথা শুনে সাফিন মুখের বাঁকা হাসিটা আরেকটু দীর্ঘ করে আরুর দিকে এগিয়ে আসতেই আরু পিছনে গেল। আরুকে পিছনে দেখে সাফিন ঠোঁট বাঁকিয়ে বলল, ভয় পাচ্ছ কেন বেবি? ইউ নো হোয়াট ইউ আর সো হার্ট বেবি। সাফিনের পুরো কথাটা শেষ করার আগেই আরু ঠাস করে লাগিয়ে দিল এক চড়। সাফিন গালে হাত দিয়েই অগ্নি দৃষ্টিতে তাকালো আরুর দিকে। রাগে ফুঁসতে ফুঁসতে আরুর দিকে এগিয়ে আসতে চাইতেই আরু তার দিকে এগিয়ে এসে বলল, জানোয়ার ছেলে, আমার বয়সে তোর একটা বোন আছে, তুই তোর বোনের সমতুল্য একটা মেয়েকে নিয়ে এসব বাজে মন্তব্য করছিস? তোর মুখে বাজছে না? হ্যাঁ, আমার তো ভাবতেই অবাক লাগছে তোর মতো একটা অসভ্য ছেলে
ইভান ভাইয়ের ভাই। কি করে সম্ভব? অমন একজন মাটির মানুষের রক্তের ভাই এমন কি করে হতে পারে? সাফিন কপালে রগ ফুলিয়ে ফুঁসে উঠল। তেড়ে গিয়ে আরো চুলের মুঠি ধরে নিজের সাথে চেপে ধরে বলল, তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুলো, এই সাফিনের গায়ে। আজ আমি তোমায় দেখব আরশি জানোয়ার কতটা হিংস্র, কতটা ভয়ানক হতে পারে। আরও তার গায়ের সমস্ত শক্তি দিয়ে সাফিনকে ধাক্কা দিয়ে দুপা পিছিয়ে গিয়ে বলল, তুই কি দেখাবি আমায়? আমি তোকে দেখাচ্ছি। তোর খুব শখ না মেয়েদের সামনে জানোয়ারের পরিচয় দিয়ে মেয়েদেরকে নিজের করে পাওয়ার? হ্যাঁ, খুব শখ। দাঁড়া। এই বলে আরও আশেপাশে কিছু একটা খুঁজতে লাগলো। এদিক ওদিক তাকানোর মাঝেই সাফিন তেড়ে এসে আরুর ব্যথা হাতটা শক্ত করে চেপে ধরে বলল, খুব তেজ, হ্যাঁ? আজ আমি তোমার সব তেজ এক নিমিষেই মাটির সাথে মিশিয়ে দিব। আরু হাতে ব্যথাটা সহ্য করতে পেরে দিল এক চিৎকার। ব্যথায় মেয়েটা ছটফট করতে লাগলো, কিন্তু সেদিকে সাফিন ভ্রুক্ষেপহীন। আরু কান্না জড়িত কণ্ঠে অনুনয় বিনয় করতে করতে বলল, প্লিজ ভাইয়া, আমার হাতটা ছেড়ে দিন। আমার হাতে লাগছে। সাফিন আরুর কথায় যেন পৈশাচিক আনন্দ উপভোগ করতে লাগলো। হাতের জোর আরেকটু বাড়িয়ে বলল, কি হলো বেবি? সব দম, সব তেজ ফুরিয়ে গেল বুঝি? দেখাও না, দেখাও, আরো তেজ দেখাও। আরু ব্যথায় আবারও চিল্লিয়ে ওঠেন। ব্যথায় যে তার দমটা আটকে আসছে, হাতটা রক্তাক্ত হয়ে উঠছে ক্রমশই। না পারছে নিজেকে ছাড়িয়ে নিতে, আর না পারছে সামনে দাঁড়িয়ে থাকা ওই ভয়ানক নির্দয় জানোয়ারটাকে সরিয়ে দিতে। সাফিন দাঁত বের করে হাসতে হাসতে দিকে হাত বাড়াতে মনে হলো যেন হাওয়ার গতিতে ছিটকে পড়ল। আরুকে আড়াল করে বেরিয়ে এলো এক ছায়া মূর্তি। সাফিন সামনের দিকে তাকাতেই দেখলো ঈশান লাল চোখে তার দিকে তাকিয়ে আছে। চোখ দুটো ভয়ঙ্কর রকমের লাল হয়ে আছে। শুধু লাল হয়ে আছে বললে ভুল হবে, বলা চলে তার চোখ দুটো থেকে আগুনের লাভা বের হচ্ছে। আর এই আগুনের লাভাতে সে যে এক্ষুনি ভস্ম হতে চলেছে। সাফিন ঈশানের এই রূপ দেখে রীতিমতো ভড়কে গেল। কি বলে ব্যাপারটা স্বাভাবিক করা যায় সেটার ভাবনাতেই ডুব দিতে নিলে যেন ঈশান তাকে টেনে হিঁচড়ে বের করে আনে। সাফিনের পরনে সাদা শার্ট আর কালো ব্লেজারের কলার ধরে হ্যাচকা টানে দাঁড় করিয়ে একদম নাক বরাবর একটা পাঁচ মারতেই আবার ছিটকে পড়ল সে। ঈশান আবারও হাওয়ার গতিতে তার দিকে এগিয়ে গিয়ে মাটিতে চেপে ধরে এলোপাথারি মার শুরু করলো। আরো ব্যথা ফুলে ভয়ার্থ দৃষ্টিতে তাকিয়ে আছে ঈশানের দিকে। ঈশান আবারও হিংস্র হয়ে উঠেছে সেদিনের মতো, পাগলের মতো করে মেরে চলেছে সাফিনকে। সেদিনের কথাটা মনে হতেই আরো এগিয়ে যেতে নিয়েও গেল না। বুকের ভেতরের ধুক করে উঠল। মনের মধ্যে অসহায়ের মতো একটা কথাই ঘুরে চলেছে, মেরে ফেলবে না তো? সেদিনের মতো সেই একই ভুল করলে চলবে না আরু। ভাব আরু, ভাব। হঠাৎ হাতের মধ্যে চিনচিনে ব্যথা করে উঠতেই আরু হাত ধরে ব্যথায় কুঁচকে গেল। হাতের দিকে তাকাতেই মুখে প্রসন্ন মাখা হাসি চলে এলো। ব্যথা হাতটা অন্য হাত দিয়ে আলতো করে ধরেই দিল এক গগন বিদারী চিৎকার। অন্ধকার চিৎকার ঈশানের কান পর্যন্ত আসতে যতটুকু সময় লাগলো, কিন্তু সাফিনকে ছেড়ে আরুর কাছে দৌড়ে আসতে যেন এক সেকেন্ডও সময় লাগলো না। আরুর হাতে রক্ত আর চোখে জল দেখে কেঁপে উঠল সে। আরুর রক্ত মাথা হাতটা নিজের হাতের মুঠোয় সযত্নে নিয়ে আরুকে জড়িয়ে ধরল। কাঁপা কাঁপা গলায় বলল, আরু, আরু কাঁদিস না প্লিজ, খুব কষ্ট হচ্ছে তাই না? এই যে দেখ ঈশান চলে এসেছে না, ঈশান থাকতে আরো কিছুই হতে পারে না। বল কিচ্ছু হয়নি, আমি আছি তো, কিচ্ছু হয়নি। আরো কিছুই বলল না। নির্দ্বিধায় নিঃসঙ্কে চেয়ে সেও ঈশানকে জড়িয়ে ধরে তার বুকে মুখ লুকিয়ে চোখ বন্ধ করলো। রাত 10:45। বেডের সাইডে আধশোয়া হয়ে বালিশের সাথে হেলান দিয়ে বসে আছে আরু। তার পাশেই তার মা বসে আছেন, আর তার মায়ের কাঁধের উপর হাত রেখে দাঁড়িয়ে আছেন নাবিলার মা। ডাক্তার হামিদ পাটোয়ারি আরুর বরাবর বেডের পাশে একটা চেয়ারে বসে আছেন। গম্ভীর মুখে আরুর প্রেশারটা চেক করে আবারও সোজা হয়ে নড়ে চড়ে বসলেন। তার গম্ভীর মুখের রেশ ঠিক রেখে প্রেসক্রিপশনের বইটা হাতে তুলে নিলেন। প্রথমে আরুর নাম, বয়স সব যথাস্থানে লিখে ঔষধগুলোর নাম লিখে সেটা বই থেকে ছিঁড়ে পাশে রাখতে রাখতে বললেন, চিন্তার কোনো কারণ নেই আপা, তবে হ্যাঁ, এই সময় এসে হঠাৎ শুকিয়ে যাওয়া জায়গায় ব্যথা পেয়ে সেখান থেকে ব্লিডিং হওয়াটা খুব একটা ভালো কথা নয়। আরশি, দিস ইজ নট ফেয়ার মামনি। তোমার কাটা জায়গাটা
কিন্তু শুকিয়ে গিয়েছিল। প্রায় আর তুমি লাস্টে যেসে এভাবে একটা অ্যাক্সিডেন্ট করলে। যাকে তোমাকে আরো সাবধানে চলাফেরা করা উচিত ছিল। আচ্ছা, এই অ্যাক্সিডেন্টটা করলে কি করে বলো তো? আমি যতদূর জানি আরুষি নিজের ব্যাপারে এতটা ইরেসপন্সিবল মেয়ে নয়, তাই না? আর শুকনো মুখে মায়ের দিকে তাকালো। তার মাও তার দিকে গম্ভীর মুখে তাকিয়ে আছে। নিশ্চিত এখন কোনো গাঁজাখুরি মার্কা কথা বললেই মায়ের হাতে ঝাড় খেয়ে দিকদিশা ভোলাবার সম্ভাবনাও আছে। সো ভেবেচিন্তে একটু ভালো কথা যুক্তি দিয়ে শোনাতে হবে। আরো জিভ দিয়ে শুকনো ঠোঁটটা একবার ভিজিয়ে নিয়ে কিছু একটা বলার তীব্র প্রচেষ্টা চালাতেই কেউ একজন তার মুখের উপর কেড়ে নিয়ে বলল, আমরা বলছি। কারোর কণ্ঠ কান অব্দি ভেসে আসতেই সবাই দরজার দিকে দৃষ্টিপাত করলো। দরজার নাবিলা আর আয়রা মুখে এক ক্যাবলাকান্ত হাসি জুড়ে দাঁড়িয়েছে সে। সবাই তাকাতেই মুখের হাসিটা খানিক দীর্ঘ করে আয়নার হাত ধরে গুটি গুটি পায়ে এগিয়ে এলো। আরুর দিকে তাকিয়ে নাইমা বেগমের দিকে তাকালো, বলল, আসলে হয়েছে কি বলতো মনি, আমরা তিনজনে লিনার আপুর কবুল বলানোর সময়টাতে একবার বাসার ভেতরে এসেছিলাম। নাবিলার কথা শুনে খুব স্বাভাবিকভাবেই নাইমা বেগমের চওড়া কপালখানা কুচকে মাঝারি আকার নিল। মুখে বিরক্তি ভাব রেখে বললেন, যখন লিনার কবুল পড়ানো হচ্ছিল তখন ওইখানে বাসায় তোরা তিনজনে কি কাজ এসেছিলি শুনি? নাইমা বেগমের কথা শুনে নাবিলার দাঁত কপাটি ভিতরে ঢুকে গেল। এখন সে চাইলেও দাঁতগুলো আর বের করতে পারছে না। জোরপূর্বক হাসার চেষ্টা করে আরুর দিকে অসহায় মুখ করে তাকাতে আরও তার থেকেও কয়েক গুণ বাড়িয়ে অসহায় মুখ করে তাকালো। তার মনের মধ্যে একটাই প্রশ্ন নিচে বেরিয়ে যাচ্ছে, আর তা হলো না। নাবু কি বলবে মাকে? ও তো কিছুই জানে না। ও কেন বলছি, আমি আর ঈশান ভাইয়া বাদে কেউই তো কিছু জানে না। তাহলে তাহলে কি মেয়েটা উপকার করতে এসে বাস খাওয়াবে? নাবিলা তার শুকিয়ে যাওয়া ঠোঁটটা জিভ দিয়ে বার কয়েক ভিজিয়ে নিয়ে বলল, আপুই কেন এসেছিলাম বলো তো? আরু নাবিলার মতোই জোরপূর্বক হাসি দিয়ে মায়ের মুখের দিকে তাকালো। মা চোখ পাকিয়ে তাকিয়ে আছে দেখে আরু ঢোক গিলে নাবিলার দিকে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই বল না, আমি বললে গুলিয়ে ফেলতে পারি, তুই বল। নাবিলা ভ্রু কুচকে বলল, হ্যাঁ হ্যাঁ তাই তো তুমি মাঝখান থেকে কি বলতে বলে ফেসে যায়। আমি বলবো। নাবিলার মা ধমক দিয়ে বললেন, কি হলো, চুপ করে আছিস কেন, বল। নাবিলা চমকে উঠে মায়ের দিকে তাকালো, অসহায় মুখ করে বলল, বলছে তো আসলে কাহিনীটা হলো মেকআপ। নাবিলার কথা শুনে সবাই একসাথে বলে উঠল, কি মেকআপ? নাইমা বেগম আরুর দিকে তাকিয়ে নাবিলার দিকে তাকাতে তাকাতে বললেন, মেকআপ মানে? নাবিলা বলল, মেকআপ, ও হ্যাঁ মেকআপ মানে হলো আসলে আমার আর আয়রার মেকআপটা না রোদের জন্য কেমন একটা গলে যাচ্ছিল, সেটাই ঠিক করতে। নাবিলার কথা শুনে পাশ থেকে তার মা খোঁচা দিয়ে বলে উঠলেন, তুই এই সন্ধ্যাবেলা রোদ কোথায় পেলি? আর মেকআপ যে রোদে গলে যায় এ কথা তো বাপের জন্মে শুনিনি বাপু, ফাজলামো করছিস। নাবিলা বলল, হ্যাঁ তাই তো। নাইমা বেগম বললেন, এই নাবু কি বলছিস? হ্যাঁ। নাবিলা থতমত খেয়ে তাকালো সবার দিকে। আয়রাকে খোঁচা মেরে বলল, এই আয়রা বল না কিছু। আরো অসহায়ের মতো তাকালো নাবিলার দিকে। এই মেয়েটা আজ নিচেও মরবে আর সাথে করে তাকেও মারবে। সে কি ভুল গিয়েছে? মানুষ উপকার করতে এলে সেই উপকারের থেকে বাসটাই বেশি জোটে। আয়রা পাশ থেকে বলে উঠল, তখন তো রোদ ছিল না। নাইমা বেগম বললেন, কখন? সন্ধ্যায়। নাবিলার মা বললেন, আরে আমিও তো সেটাই বললাম। নাবিলা অসহায় মুখ করে মায়ের দিকে তাকিয়ে বলল, ও মা প্লিজ একটু চুপ করো, এভাবে কনফিউজড করো না, সব গুলিয়ে যাচ্ছে, ব্যাপারটাকে একটু গুছাতে দাও। গোছাতে দেব মানে? মায়ের কথা শুনে জিভ কাটলো নাবিলা। নিজের মাথায় চাটি মেরে বলল, না মানে বলতে দাও, সন্ধ্যায় তো রোদ থাকবে না স্বাভাবিক, কিন্তু দুপুরে তো থাকবে বলো। নাবিলার কথায় নাইমা বেগম হ্যাঁ সূচক মাথা নেড়ে বললেন, হ্যাঁ দুপুরে তো রোদ থাকবেই। নাবিলা বলল, হ্যাঁ আর আমাদের মেকআপটা তো দুপুর থেকে রোদে গলে যাচ্ছিল, তাই তো। নাবিলার কথা শেষ করার আগেই তার মা বলে উঠল, মেকআপ যদি দুপুরে নষ্ট হয় তো সন্ধ্যায় কি?
নাবিলা তার মায়ের কথা শুনে ফুঁসে উঠে বলল, মামা মামা তুমি বলবে নাকি আমাকে বলতে দেবে? আহ, চিল্লাচ্ছিস কেন? তুমি এত কনফিউজড কেন করছো আমায়? আচ্ছা আচ্ছা, বল তুই। হ্যাঁ, চুপ থাকো তুমি। দুপুরে বুঝতে পারিনি বলে তো সন্ধ্যায় মেকআপ ঠিক করার জন্য আসলাম। ফাঁকা বাড়িতে ভয় করছিল, তাই আপুকে সাথে নিয়ে আসলাম। আর তখনই তো আপু পায়ে লেহেঙ্গা পেঁচিয়ে সিঁড়িতে পড়ে গেল, আর তারপরে এই অবস্থা হলো। আরু সবার আড়ালে আস্তে করে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। যাক, মেয়েটা তাহলে অবশেষে বাঁচিয়েই দিল। সবাই এবার আরুর দিকে তাকালো। নাইমা বেগম বকার সুরে বললেন, হবে না কেন? কে দেখতে হবে তাই না? শুধু লেহেঙ্গা পেঁচিয়ে সিঁড়িতে কেন? তোমার উচিত ছিল পুরো বাড়ি নিয়ে ভেঙে পড়া। সাবধানে চলাফেরা তো তোমার ধাঁচে নেই। হয় রাস্তায় কোনো গাড়িতে অ্যাক্সিডেন্ট করে বাড়ি ফিরবে, আর না হয় লেহেঙ্গা পেঁচিয়ে হুমড়ি খেয়ে পড়বে। এরপর থেকে যদি আবার দেখি এমন কিছু করেছো, তো দেখো আমি কি করি। নাবিলার মা নাইমা বেগমকে সান্ত্বনা দিয়ে বললেন, আহা, থাক না, বকিস না মেয়েটাকে। এভাবে লেহেঙ্গা পেঁচিয়ে সিঁড়িতে পড়বে সেটা কি ও জানতো? বল। তুই বল না, ও যে এমন এমন সব কাণ্ড করে বসে, আমি কি ওর দুশ্চিন্তায় কোনো জায়গাতে শান্তি নিয়ে দুদণ্ড সময় বুঝতে পারবো? সারাদিন তো ওর চিন্তাতেই। আরু ঠোঁট উল্টে তাকালো মায়ের দিকে। মাঝে তাকে বকতে বকতে নিজেই মন খারাপ করে ফেলেছে। চোখ পিটপিট করে বাচ্চাদের মতো করে বলল, মা সত্যি বুঝতে পারিনি এভাবে পড়ে যাব। নাইমা বেগম ধমক দিয়ে বললেন, তা কেন বুঝবে? হ্যাঁ, মাকে টেনশন দেওয়া ছাড়া তোমার আর কোনো কাজ আছে? সরি মা। মা বিয়ের মাঝখানেই ডাক্তার বলে উঠলেন, মাকে এভাবে টেনশনে রাখা কিন্তু মোটেও ভালো কাজ নয় মামনি। তোমাকে আরো সাবধানে থাকতে হবে, কেমন? আপা আজ আসি। আরুষি, সাবধানে থেকো। প্রেসক্রিপশনটা হাতে নিয়ে নাইমা বেগমও উঠে ডক্টরের পেছন পেছন বের হয়ে গেলেন। মায়ের যাওয়ার পানে তাকিয়ে যখনই দীর্ঘশ্বাস ফেলার চিন্তা আসলো, আমি পাশ থেকে নাবিলার মায়ের গলার আওয়াজে ঢোকের ন্যায় দীর্ঘশ্বাসটা ভিতরে নিয়ে নিল। মুখ উঁচিয়ে তার দিকে তাকাতে তাকাতে সে নাবিলাকে উদ্দেশ্য করে বললেন, আরুর সাথে থাকতে। এই বলে সেও বের হয়ে গেলেন। সবাই এক এক করে বের হয়ে যেতেই তিনজনে একসাথে বড় করে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। নাবিলা ধপাস করে আরুর পাশে বসে পড়ল, আর তার গা ঘেঁষেই আয়রা বসলো। আরু নাবিলার দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে খোঁচা মেরে বলে উঠল, দিচ্ছিল তো উপকার করতে এসে বাস খাইয়ে। আল্লাহ আল্লাহ করতে করতে অবশেষে পার করতে পারলি। নাবিলা অসহায় মুখ করে বলল, আমার কি দোষ বলো তো? এগুলো পূর্ব পরিকল্পিত হলে তো কোনো প্রবলেমই ছিল না, তাই না বলো? আরো মুখ বাঁকালো, বলল, এই নাবু, সত্যি করে বলতো তুই আচমকা কোথা থেকে এলি? আর এসব এসব কি ছিল? তুই তো জানতিস আমি কই ছিলাম, তাহলে মাঝখান থেকে কোন আসমান থেকে টপকে পড়লি? নাবিলা আয়রাকে পাশ থেকে টেনে কোলের উপর বসাতে বসাতে বলল, ঈশান ভাইয়া বলতে বলেছে। আরো ভ্রু কোচকে বলল, ঈশান ভাইয়া বলতে বলেছে? মানে এসব কথা উনি বল? আরে না বাবা, এসব কথা বলতে কেন বলবে? তাহলে ভাইয়া হঠাৎ করে এসে বললো আমি যেন কিছু একটা বলে ম্যানেজ করে নেই, আর নয়তো বাড়ির সবাই ব্যাপারটা জানলে কেলেঙ্কারি হবে। আর তাই তো আমরা দুজন ছুটে এলাম, আর কাপাকাপি করতে করতে অবশেষে ম্যানেজ করতে পারলাম। বলো। আচ্ছা উনি কোথায় রে? নাবিলা দাঁত কেলিয়ে বলল, উনি কোথায় তা আমি জানি না। কথাটা বলেই মুখ টিপে হেসে দিল। আরো বকার সুরে বলল, একটা দিব কানের নিচে লাগিয়ে। আমি কি বলেছি? আমার উনি। নাবিলা আয়রার কান চেপে বলল, না বললেও কি, উনি তো তোমারই, তাই না? আরো দাঁতে দাঁত চেপে বলল, উনি তো আমারই। এসব গাঁজাখুরি মার্কা কই পাস? হ্যাঁ। নাবিলা আয়রার কান থেকে হাত সরিয়ে বলল, কোথায় আর পাবো বলো? যা দেখি তাই তো বলতে ইচ্ছে করে, তাতে আমার কি দোষ? নাবু, এবার সত্যি সত্যি মার খাবি। নাবিলা ফিক করে হেসে দিল, দাঁত কেলিয়ে বলল, আচ্ছা বাবা, সরি, এত রাগ করতে হবে না। বলছি তোমার উনি কোথায়? না মানে আমাদের উনি তুরে, আমাদের ঈশান ভাইয়া। ভাইয়া মানে হয় ওই লুচুটাকে হসপিটালে ছেড়ে আসতে গিয়েছে, বুঝলা? আরো ঠোঁট উল্টে বলল, ইস, বেচারাটাকে কি মারটাই না দিল, ভাবতে পার। কেন বেচারাটাকে এত মার খেয়ে দেখে খুব কষ্ট হচ্ছে বুঝি? ঈশানের কণ্ঠ ভেসে আসতেই চমকে উঠল আরু।
চোখ দুটো বড় বড় করে দরজার দিকে তাকাতেই আর এক দফা চমকে উঠল। চোয়াল শক্ত করে ঈশান তার দিকেই কঠিন দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। ঈশানের এমন লুক দেখে নাবিলা আয়রার হাত ধরে বলল, আয়রা, তোর মা ডাকছে না? হ্যাঁ হ্যাঁ, ওই তো আবার ডাকলো, চল তো গিয়ে দেখে আসি। নাবিলা উঠতে নিলে আরু তার হাত চেপে ধরে আস্তে করে বলল, নাপু বোন, আমার দোহাই লাগে তোর, তুই প্লিজ আমাকে এই রাক্ষসের খাবারকে দিয়ে যাস না। নাবিলা দাঁত কেরিয়ে ঈশানের দিকে একবার আর চোখে তাকিয়ে আরুর ন্যায় আস্তে করে বলল, আমরা এখন এখান থেকে না গেলে যে তোমার রাক্ষস আগে আমাদেরকে চিবিয়ে খাবে আপু। তুমি জানে বাঁচলে আবার আমায় খবর দিও, তোমার খোঁজ নিতে আসবো নে। কথাটা বলতে বলতেই আরুর থেকে হাত ছাড়িয়ে নিয়েই কোনো মতে আয়রাকে নিয়ে দৌড়ে পালালো। ওদের এভাবে দৌড়ে পালাতে দেখে আরু ঢোক গিলে জড়সড় হয়ে বসলো। সাফিনের ব্যাপারটা নিয়ে কত ডিগ্রি মাত্রার বকা তার খেতে হবে আপাতত ধারণা করা যাচ্ছে না, আর তার সাথে আরো কত রকমের বকা ছুড়ে থাকবে আল্লাহই মালুম। তাকে বকতে ঈশান অলওয়েজ এক্সট্রা এনার্জি নিয়ে ঘুরে বলে আরুর ধারণা। এখন যে সারা বছরের বকার থেকেও কয়েক ধাপ বেশি বকা খাবে, ঠাহুর করে কুলোতে পারছে না যেন। ঈশান এগিয়ে আসছে, তার দিকেই এগিয়ে আসছে। আরুরে বেটা, যদি বাঁচতে চাস তো নাবুর মতোই দৌড়ে পালা, চাচা আপন প্রাণ বাঁচা। এই কথাটা যে আমার এই সিচুয়েশনের জন্যই তৈরি হয়েছিল তা আজ খুব বুঝতে পারছি। আরো নড়ে চড়ে উঠতে ঈশানের বকাতে আবার সোজা হয়ে বসলো। ঈশান আরুর পাশে বসতে বসতে বলল, প্রবলেম কি? হ্যাঁ, কোনো জায়গাতে একটু শান্তি মতো বসতে পারিস না? নাকি বসলেও অ্যালার্জিতে চুলকায়? আরো সরু চোখে তাকালো। ঈশানের কথায় আবারও মাথায় চিন্তামণি ভর করলো যেন। আচ্ছা, কোনো জায়গাতে বসলে কি অ্যালার্জিতে চুলকায়? হ্যাঁ, চুলকাতেই পারে যদি তার অতিরিক্ত মাত্রায় অ্যালার্জি থাকে, কিন্তু আমার তো অ্যালার্জি নেই। তাহলে ভাবনার জগৎ থেকে সব লন্ডভন্ড করে বেরিয়ে এলো ঈশানের প্রশ্নে। ডক্টর কি বলেছেন? হাতের এখন কি অবস্থা? ব্যথা করছে এখনো? আরো এপাশ ওপাশ করে মাথা নাড়ালো। ঈশান দিল আর এক ধমক। মুখে কি কুলু পেড়েছিস? কথা বলতে পারছিস না? আরো ঈশানের ধমক খেয়ে লাফিয়ে উঠল। ঠোঁট উল্টে কতক্ষণ তাকিয়ে থেকে বলল, না, করছে না ব্যথা। ডক্টর আঙ্কেল ঔষধ দিয়ে গেছেন, বলেছেন ঔষধ খেলে ঠিক হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। গুড, এখন রেস্ট নে, আর বিছানা ছেড়ে একদম উঠবি না, ওকে? আর হ্যাঁ, আরেকটা কথা। আরো প্রশ্নসূচক মুখ করে তাকালো ঈশানের দিকে। ঈশান কিছু না বলে আরুর দুগালে আলতো করে হাত রেখে কপালের মাঝখান বরাবর চুমু খেলো। ঈশানের ভালোবাসার পরশে আরু তার চোখ জোড়া বন্ধ করে নিল। ঈশান এক হাত দিয়ে আরুর কপালের উপর ঝুঁকে আসা ছোট বড় চুলগুলো কানের পাশে গুজে দিয়ে বলল, শাফিনের ব্যাপারটা মাথা থেকে একদম বের করে দে, ওর ব্যবস্থা আমি করে এসেছি। আর কিচ্ছু না, ওই বদমাসটা আমার মায়াবতীকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে, তার শাস্তি যে ওকে পেতেই হতো। এই ব্যাপারটা মাথা থেকে একদম বের করে দে, একদম এটা নিয়ে আর ভাববি না, ওকে? আরু মুচকি হেসে ঈশানের বুকে মাথা রাখলো। এই মানুষটা যে তাকে ভয়ঙ্কর রকমের ভালোবাসে। রাত 2:47 বিছানায় শুয়ে এপাশ ওপাশ করে যাচ্ছে আরু। এতক্ষণ ধরে খুব গভীর ঘুমে থাকলেও হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। বা পাটা চুলকোচ্ছে বারবার, কিন্তু এই মুহূর্তে উঠে দেখার বিন্দুমাত্র ইচ্ছে যেন নেই। সারাদিনের ক্লান্তি আর হাতের ব্যথা দুটো মিলেই যেন পুরো শরীর জুড়ে ভর করেছে মিস্টার ঘুমরাজ। কতক্ষণ এপাশ ওপাশ করতে করতে আবারও ঘুমের রাজ্যে তলিয়ে গেল। পায়ের কাছে ছনছন শব্দে আবারও মিস্টার ঘুমরাজকে ত্যাগ করে চোখ মেলে তাকালো আরো। সেই রাত থেকেই থেকে এই একটা শব্দ যেন মাথা খেয়ে নিচ্ছে তার। তাই একরাশ বিরক্তি নিয়েই উঠে বসলো। পায়ের কাছে তাকাতেই দেখলো নাবিলা বসে আছে। আরুকে উঠতে দেখে সে উঠে এসে তার পাশে বসতে বসতে বলল, এই আপু, তুমি এত সুন্দর পায়েলটা কবে কিনলে গো? আগে তো পড়তে দেখিনি। আরো আধ ফোলা ফোলা চোখ নিয়ে তাকালো নাবিলার দিকে। আরামোরা ভেঙে হাই তুলতে তুলতে বলল, কি বলছিস সকাল সকাল? পায়েল কোথায় পেলি? কার পায়েল? নাবিলা মুখ কুঁচকে তাকালো, বলল, আরে আমি তোমার পায়েলটার কথা বলছি। আর মুখে একটা বিরক্তি ভাব টেনে নিয়ে বলল, কি বলছিস বলতো? আমার আবার পায়েল দেখলি কোথায়? এই বলে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো আরু। ওয়াশরুমের দিকে পা বাড়াতেই সেই ছনছন শব্দ কানে আসতেই দাঁড়িয়ে পড়লো। আশেপাশে চোখ বুলোতে বুলোতে বলল, জানিস তো নাপু,
রাত থেকে এই একটা শব্দ কানে বারবার বাজছিল, তুই শুনতে পেলি শব্দটা? নাবিলা উঠে এসে আরুর পাশে দাঁড়িয়ে বলল, তুই কি আমার সাথে মজা করতেছস বলতো? আরু কপালের ভাঁজ তীক্ষ্ণ করে বলল, তুই আমার বেয়ান লাগিস যে তোর সাথে মজা করব। এই বলে হাঁটা ধরলে আবারও সেই একই শব্দে দাঁড়িয়ে পড়ল। আশেপাশে আবারও চোখ বুলাতে বুলাতে ভয়ার্থ দৃষ্টিতে নাবিলার দিকে তাকালো। কিছু বলার আগেই নাবিলা তার সামনে এসে দাঁড়ালো। আরুর বা পায়ের প্লাজোটা খানিক তুলে ধরে বলল, আমি তোমার এই পায়েলের কথা বলছি আপু। তোমার মন কোথায় থাকে বলো তো? নিজের পায়ে পায়েল পরে তার শব্দে নিজেই ভয় পাচ্ছ, আর বারবার বলছো আমি কোন পায়েলের কথা জানতে চাচ্ছি। আরু আঁতকে উঠে পায়েলের দিকে তাকালো। একবার পায়েলের দিকে তো একবার নাবিলার দিকে। পায়েলের দিকে স্থির দৃষ্টি রেখেই দিল এক গগন বিদারী চিৎকার। ছাদে পাইচারি করে বেড়াচ্ছে আরু আর তার গ্যাংবাসী। আলোচনার মধ্যবনী হিসেবে রয়েছে আরুর পায়ের পায়েলটা। এক রাতের মাঝে এই পায়েল এলো কোথা থেকে? কেউ কোনো বছরে বা কোনো মাসে গিফট করেছে বলেও তো মনে পড়ছে না। আর গিফট করলেও সেটা রাতারাতি পায়ে চলে এলো কি করে? গিফট করুক আর যাই করুক, সেটা তো আলমারিতে বক্সে তোলা থাকবে, আর নয়তো মায়ের লকারে। এখানে তো নয়। তাহলে? নাবিলা বারবার করে তাকাচ্ছে আরু। কথাটা বলবে কি বলবে না সেটা ভাবতে ভাবতে দ্বিধা দ্বন্দ্বে ভুগে আবারও থমকে যায়। নিহান দিহান আর সাহাদ বেশ সলা পরামর্শ করে যাচ্ছে। আয়রা নাবিলার হাত ধরে সেও তার মতো ভাবনায় বিভোর হওয়ার ভাব ধরছে। নাবিলা অবশেষে মনের সাথে যুদ্ধ করে না পেরেই বলে উঠল, আপু, কাল রাতে যে আমাদের ঘরে কেউ এসেছিল সেটা তো নিশ্চিত, আর এসেই সে তোমার পায়ে এই পায়েলটা পরিয়ে দিয়ে গিয়েছে। আরো বোবা চোখে নাবিলার দিকে তাকালো। নাবিলার কথা যে 100%-এর মধ্যে 99.90% সত্যি সেটা সেও জানে। তোর কথা হয়তো ঠিক, তবে এটা বলতো, আমাদের রুমের দরজাটা তো রাতের ভেতর থেকে লক করা ছিল, তাহলে কেউ আসলো কেমন করে? নাবিলা চিন্তিত কণ্ঠে বলল, আঁতকে উঠে নাবিলার মুখ চেপে ধরে বলল, আরে আসতে বল, মা এই কথা একবার তার কানে গেলে বাড়ির মাথায় করে ফেলবে, আর যে এসে তাকে তো জানে মেরে দিবে রে। কিন্তু না জানলেও যে বিপদ আপু। কি হয়েছে নাবু? ঈশানের গলা শুনতেই সবাই শটান হয়ে দাঁড়িয়ে পড়ল। আরু অসহায় মুখ করে নাবিলার দিকে তাকাতেই নাবিলার ঠোঁট কামড়ে অসহায় মুখে তাকালো। ঈশান তাদের দিকে এগিয়ে আস্তে আস্তে বলল, কি রে, কি হয়েছে? তোরা এখানে এভাবে পায়চারি করছিস কেন? বাচ্চারা? দিহান একটু এগিয়ে এসে বলে উঠল। জানো ভাইয়া কি হয়েছে? আরু নখ কামড়ে দিহানের দিকে চোখ বড় বড় করে তাকালো। মনে মনে বলল, আব্বে বলিস না, সবটা শুনলে যে আমায় রাক্ষসের ন্যায় চিবিয়ে খাবে। ঈশান আরুর পানে আর চোখে একবার তাকাতেই আরু মুখে জোরপূর্বক হাসি টেনে আবারও শটান হয়ে দাঁড়িয়ে পড়ল। তাই দিহানের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? নেহান বলল, আপুকে মাঝরাতে কেউ এসে পায়েল পা। আরো আচমকাই নিহানের মুখটা চেপে ধরল। মুখে জোরপূর্বক হাসি দেখাটা স্থায়ী রেখে বলল, কিছু না ভাইয়া, কিছু হয়নি। ওরা কি বলতে কি বলে ফেলে। ঈশান আরুর কথা ও কাজের সন্দেহী দৃষ্টিতে তাকালো। নাবিলার দিকে তাকিয়ে বলল, কি হচ্ছে রে এখানে? নাবিলা আরুর দিকে তাকিয়ে আজ চোখে পড়ল, কিছু না। ওই যে আপু বললো না কিছু হয়নি। ঈশান এবার ভ্রু কুঁচকে সবার দিকে তাকালো। হঠাৎ সাহাদের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, মামা কি হয়েছে বলো তো? সাহাদ কারোর দিকে না তাকিয়েই বেশ আয়েশ করে বলতে লাগলো, আসলে মামা হয়েছে কি, রাতে নাকি কেউ একজন আরু আন্টির রুমে গিয়েছিল, আর এত রাতে এসে কিছু চুরি না করে সে শুধু আন্টির পায়ে কত সুন্দর একটা পায়েল পরিয়ে দিয়ে গেছে দেখো। ঈশান আরুর পায়ের দিকে তাকাতেই আরু কাঁপাকাঁপি করে তার পাটা গুটিয়ে নিল। আমি তো ঠিক করে রেখেছি আয়রার জন্য আমি ঠিক এরকম সুন্দর দেখতে একটা পায়েল কিনবো। কত সুন্দর বলো মামা। ঈশান আরুর দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে দাঁতে দাঁত চেপে বলল, জানি কেউ মাঝরাতেও এসে পায়েল পরিয়ে দিয়ে যায় দেখছি। আরু ঠোক গেল। নাবিলার হাতটা শক্ত করে চেপে ধরে কাঁপা কাঁপা গলায় বলল, না না ভাইয়া, সেরকম কোনো ব্যাপার নয়।
এটা তো আমারই পায়েল, তাই না আপু? বল না। নাবিলা দাঁত কেলানো হাসি দিয়ে বলল। হ্যাঁ হ্যাঁ তাই তো ভাইয়া, এটা তো আপুরই পায়েল। ঈশান এক ভ্রু উঁচিয়ে পড়ল। আচ্ছা তাই নাকি? তো কবে কিনলি এটা? কিনিনি তো। কিনিসনি? তাহলে কোথায় পেলি? ঈশানের কথায় বিষম খেলো আরু, গলা খাকারি দিয়ে বলল। না মানে কিনিনি বলতে আমি কিনিনি। কণা কিনেছিল। হ্যাঁ কণাই কিনেছিল। ওই তো আমাকে গিফট করলো। কবে গিফট করলো? কবে করলো? আল্লাহ, একটু বুদ্ধি গিফট করো প্লিজ। হ্যাঁ মনে পড়েছে, ওই তো আমার বার্থডেতে করেছিল। বেশ তো, পায়েলটা সত্যি চমৎকার, কিন্তু এতদিন কেন পড়িসনি? করবো কিভাবে? আমার কাছে থাকলে তো করবো। মানে? মুখ ফসকে সত্যি কথাটা বেরিয়ে আসবে ভাবতে পারিনি বেচারি। অসহায় চোখে নাবিলার দিকে তাকিয়ে শুকনো ঠোঁটটা একবার ভিজিয়ে নিয়ে বলল। না মানে আমার কাছে ছিল না, মায়ের কাছে ছিল। হ্যাঁ মায়ের কাছে ছিল। গতকাল রাতেই মা আমায় এটা দিল। ঈশান ভ্রু নাচিয়ে বলল। তাহলে ওরা যে বলছে কেউ রাতে এসে পড়িয়ে দিয়ে গেছে? ওটা তো আমি মজা করে ওদের কাছে বলছিলাম। শালার কপাল বটে, এরা যে কার গ্যাং বোঝা বড় দায়। সব সিকিউরিটি কেমন গড়গড় করে ওনাকে বলে দেয়া চাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।